দেখুন, আমার সামনে আসবে না। আপনার চেহারাটা দেখলেই আমার রাগ উঠে যায়। রাগ যদি ওঠে তাহলে বিয়ে করতে রাজি হলে কেন আমার সাথে? আপনি আমার মাথায় যে কলঙ্কের নাম লিখে দিয়েছেন, সেটা জেনে কে আমার মতো ধর্ষিতাকে বিয়ে করবে? আমি তো তোমাকে এখন ভালোবাসি। একজন ধর্ষকের মুখে এই কথা কখনো মানায় না। আপনারা তো পারেন আমাদের মতো মেয়েদের ইজ্জত নিয়ে খেলতে। তোমার এত অবহেলা আমাকে খুব কষ্ট দেয়। তুমি কি দেখছো না আমি বদলে গেছি? আমার ভালোবাসা কি দেখতে পাচ্ছ না? দেখুন, আমি শুধু আপনার চোখে লালসাই দেখতে পাই। যে লালসাতে আপনি প্রথম আমার সতীত্ব নষ্ট করেছিলেন, আমি এখনো আপনার চোখে সেই লালসাই দেখতে পাই। আমাদের বিয়ের 3 মাস হলো, এখনো তুমি এমন করছো। 3 বছর কেন, আমি সারা জীবনেও আপনাকে মেনে নিতে পারবো না। কারণ আপনি একটা ধর্ষক, আর ধর্ষক কখনো ভালো হতে পারে না। নীলা রাগে নিচে চলে গেল। ভুল তো আমারই ছিল। হ্যাঁ, খুব বড় ভুল করে ফেলেছিলাম আমি। ভেবেছিলাম ভুলের প্রায়শ্চিত্ত আমি নীলাকে বিয়ে করেই করব। কিন্তু আমাকে এখনো মাপ করতে পারলো না নীলা। জানি না এই ভুলের মাপ আমি পাবো কিনা। বেলকনিতে আসলাম। বিয়ের পর থেকে নেশা করাটা আমি বাদ দিয়ে দিয়েছি। ভেবেছিলাম নীলাকে নিয়ে নতুন করে শুরু করব সব। সকল খারাপ অভ্যাস ছেড়ে দিব। ভেবেছিলাম মাফ করে দিবে নীলা আমাকে। কিন্তু ওর কাছে আমার ভুলটা অনেক বড়। একটা বিষয় হয়ে গেছে যেটা ও ভুলতেই পারছে না। রুমে ঢুকলাম আবার। টেবিলের ড্রয়ারে এখনও সিগারেটের কয়েকটা প্যাকেট পড়ে আছে। সেখান থেকে এক প্যাকেট সিগারেট নিয়ে আবারও বেলকনির রেলিংয়ে চেয়ারে এসে বসলাম। একটার পর একটা সিগারেট শেষ করতে শুরু করলাম। আর পুরোনো কথাগুলো মনে করতে লাগলাম। আপনাদেরও নিয়ে আসি কি হয়েছিল পূর্বে। অপেক্ষা করুন, সব কিছুই জানতে পারবেন। আগে পরিচয় শেষ করা যাক। আমি সিজন মাহবুব। বাবা মায়ের 2 সন্তানের বড় আমি। ছোট একটা বোন রয়েছে আমার। সবেমাত্র আমি ইন্টার ফার্স্ট ইয়ারে। আর আমার বোন রেশা মাহবুব এবার ক্লাস 9-এ পড়ে। আমাদের বাবা সিজান মাহবুব অনেক বড় একজন ব্যবসায়ী। আর আমাদের আম্মা রিশানা মাহবুব একজন নামকরা ডাক্তার। বলতে গেলে টাকা পয়সার কোনো অভাব নেই আমাদের। কিন্তু আমাদের পরিবারের অভাব শুধু ভালোবাসার। ছোটবেলা থেকেই বাবার আমার সময় পায়নি। একা একাই বড় হতে হয়েছে। যখন আমার ছোট বোন রিশা হলো তখন অনেক খুশি হয়েছিলাম। কারণ আমার একজন সঙ্গী হয়েছিল। ক্লাস 5 পর্যন্ত রিশার সাথে আমার সেই ভাব ছিল। দুই ভাই বোন সবসময় একসাথেই থাকতাম সবসময়। একজন আরেকজনের কলেজে ছিলাম। কিন্তু ও যখন ক্লাস 6-এ ওঠে তখন থেকে ওর সাথে আমার দূরত্ব বেড়ে যায়। তেমন কোনো কথা বলতো না আমার সাথে। বাবার আম্মা তো সবসময় বিজি থাকতেন। আমার সময়গুলো কাটতো একা থেকেই। আর আমার বোনের সময়গুলো কাটতো তার বান্ধবীদেরকে বাসায় এনে সময় কাটিয়ে। সারাদিন সারাদিনই বাবা আর আম্মা বাইরে থাকতো। সেই সুবাদে রিশা ওর বান্ধবীদের বাসায় এনে পার্টি দিত। আর বর্তমানে তো আমার আর রিশা একটুও পড়ে না। ও কীভাবে আমার নামে নালিশ করবে বাবার কাছে সেটাই ভাবে। আমাকে বাবার কাছ থেকে বকা না খাওয়ালে যেন ওর ভালো লাগে না। যাক, পরিচয় তো হলামই। এখন গল্পে ফিরি। আমি পুরো একাকী থাকতে পছন্দ করি। আমার একাকিত্বর সঙ্গী হয়েছে আমার গিটারটা। ইউটিউব থেকে অনেকটাই শিখেছি। নিজের সময় কাটানো হয় আমার এই গিটার দিয়ে। আজকেও গিটার বাজাবো ভাবতেছিলাম। গিটারটা নিয়ে বসলাম আমার বেলকনিতে। হালকা সুর তুললাম টুংটাং। আর অন্যদিকে রিশার বান্ধবী নীরা, সুরমি আর যারা আজকেও আসে রিশার সাথে আড্ডা দিতে। দোস্ত, তোর ভাই তো খুব সুন্দর গিটার বাজাতে পারে। কেন, প্রেম করবি নাকি ওই উল্লুকটার সাথে? নিজের ভাইটাকে উল্লুক বলে? আরে, তুই তো আমাদের নতুন ফ্রেন্ড, আস্তে আস্তে দেখতে পারবি। রিশা ওর ভাইরে আরো কি বলে। এমন কেন তুই? তোর বড় ভাই না? তোর মনে হয় উঠতেছে আবালটার জন্য? দাঁড়া, ওর গিটার বাজানোর 12টা বাজিয়ে দিচ্ছি। রিশা ওর রুমের সাউন্ড সিস্টেমে একটা ডিজে গান ছেড়ে দিল। তুই পারিসও বটে। হ্যাঁ বেবি, বাদ দাও ওসব। খাবার অর্ডার দিয়েছি, চলে আসবে একটু পরেই। এদিকে গানের প্রচণ্ড আওয়াজে আমার অবস্থা চরমে পৌঁছালো। আমার ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেখান থেকে বেশি সাউন্ডে আমার অনেক সমস্যা হয়। এটা রিশা জানে। তা সত্ত্বেও ও অনেক জোরে গান ছাড়বে। আমি আর থাকতে না পেরে রিশার দরজায় থাপ্পড় দিলাম, কিন্তু খুলছে না। অনেকবার থাপড়ানোর পর খুললো। কি হয়েছে, তোর সমস্যা কি? দরজা ধরে থাপড়াইতেছিস কেন? তুই তো জানোস
আমার বেশি শব্দের সমস্যা হয়, একটু শব্দটা কমিয়ে গান শোন। আমি কি করব না করব সেটা তোকে বলে দিতে হবে না। আমি সারাদিন বাসায় হাফ লেডিসদের মতো থাকোস কেন? বাইরে যেতে পারস না একটু ঘুরতে? জানোসই তো আমার ভালো লাগে না এইসব। একটা ফালতু আবাল ভাই আমার কপালে লেখা ছিল তো, তাই আর কি। যা রুমে গিয়ে ঘুমা। আমি আর কথা বললাম না, কারণ দরজা আটকে দিল আমার সামনেই। আমি দেখতে পেলাম ঋষার নতুন বান্ধবী আজকে এসেছে। লজ্জাবোধ হলো, প্রতিদিন তো অপমান করে, আজকে আবার নতুন একজনের সামনেই করলো। আমি কেন নিজেকে বদলাতে পারি না? আমার তো ভয় কিসের? তখনকার মতো ঘুমিয়ে পড়লাম। পরের দিন কলেজে আসলাম। আমি সাধারণত বেশিক্ষণ কলেজে থাকি না, ভালো লাগে না কলেজে একা থাকা। আজকে নাকি ক্লাস হবে না, তাই পুকুর পাড়ে বসলাম। বসে বসে গল্প লিখছিলাম। আর অন্যদিকে কলেজের সবচেয়ে সুন্দরী মেয়ে মেঘলা আর তার বান্ধবী দিয়া গল্প করছে। দোস্ত, এই পর্যন্ত কয়টা প্রেম করছস? 6টা হবেই। প্রপোজ পাইছস কয়টা? সেটা তো হিসাব করলেও বলতে পারবো না। কলেজের সব ছেলেই তো আমার জন্য পাগল। কিন্তু একটা ছেলে না? ওই যে আবারটা, মেঘলা আমাকে দেখিয়ে দিয়ে। প্রেমে ফেলতে পারবি ওকে তোর? এটা কোনো ব্যাপার? কিন্তু ও যে খ্যাত টাইপের ছেলে। 5000 বাজি, যদি প্রেমে ফেলতে পারস তারপর বড় সড়ো একটা ছ্যাঁকা দিবি। মনে হচ্ছে তোর বড় ক্ষতি করেছে আবুলটা। হ্যাঁ, অনেক লেখাপড়া করে, ওর জন্য আমার রেজাল্ট ভালো হয় না আমি জানি। তুই শুধু আবালটাকে ছ্যাঁকা দিয়ে দিবি যাতে ওর রেজাল্ট ভালো না হয়। ইয়া বেবি, তুমি 5000 টাকা রেডি রাখো। তোমার মিস্টার আবাল তো গেছে। মেঘলা আমার দিকে আগাচ্ছিল। আমি শান্ত মনে গল্প লিখছিলাম। আজ পর্যন্ত কেউ আমার সাথে বন্ধুত্ব করতে আসেনি, কারণ আমি নাকি খ্যাত টাইপের ছেলে, তাই নিজের মতোই থাকতে পছন্দ করি। কিন্তু মেঘলাকে দেখলাম আমার পাশে এসে দাঁড়াতে। আমি কি এখানে বসতে পারি? কিছুটা ঘাবড়িয়ে, আবার কি করতে এসেছে এই মেয়ে? কলেজের প্রথম দিন তো থাপ্পড় দিয়েছিল আমাকে। আসলে আমি সেই দিনের জন্য অনেক দুঃখিত। আসলে আমি অনেক রেগেছিলাম, তাই তোমার গালে থাপ্পড় দিয়েছিলাম। প্লিজ কিছু মনে করো না। না ঠিক আছে। এভাবে একা থাকো কেন তুমি? সবাই একা রাখে তাই। এটা কোনো কথা হলো? আজ থেকে তুমি আর একা থাকবে না, তোমার সাথে সব সময় আমি থাকবো। মানে? মানে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার এই একাকী থাকার স্বভাবটা আমার অনেক ভালো লাগে। আমি তো এমন একজনই মনের মানুষ চেয়েছিলাম যে আমার ছাড়া কারোর সাথেই কথা বলবে না। কি সব বলছো? তুমি হয়তো জানো না, আমি অনেক জেদি একটা মেয়ে। যেটা একবার ভালো লাগে সেটা আমি আদায় করে নিই। আমি তোমাকে ভালোবাসি, তোমাকেও আদায় করে নিব আমি। দেখো, এইসব বিষয় আমার একদমই ভালো লাগে না। এইসব বিষয় নিয়ে কথা না বললে খুশি হব আমি। আমি মেঘলাকে আর কিছু বলতে না দিয়ে চলে আসলাম সেখান থেকে বাসায়। আর মেঘলার বান্ধবী দিয়া ওর কাছে আসলো। কি রে, হলো কত দূর? শালার আবালটা পাত্তাই দিল না। সবচেয়ে সুন্দর মেয়ে যদি কোনো ছেলের পিছনে ঘুরতে থাকে তাহলে তাদের ভাবটা একটু বেড়েই যায়। হ্যাঁ, তবে মেঘলাও কোনো বাজি হারতে শিখেনি। বলে গেল এসব নাকি ভালো লাগে না আবালটার। দেখবি 2 দিন পর আমার জন্য পাগল হয়ে যাবে। দেখিস, বেশি বড় ছ্যাঁকা দিস না, এমনিতেই বাচ্চা বাচ্চা, পরে কষ্টে যদি কিছু করে ফেলে। আরে কিছুই হবে না, এখন তোর বাজির জন্য নয়, ও আমার ইগোটাও বাড়িয়ে দিয়েছে। আমি দেখে নিব ওকে। এদিকে আমি বাসায় চলে আসলাম। রিশা মাত্র স্কুল থেকে ফিরলো ওর বান্ধবীদের সাথে করে। বুঝি না এভাবে প্রতিদিনই কি ফ্রেন্ডদের বাসায় নিয়ে আসতে হয়? আমার তো একটু ভালো লাগে না এখন। নিজের ভাইয়ের সাথে কেমন করে ও, একটু যে কথা বলবে তাও বলতে দেয় না। কলেজের দিনগুলো কাটতেছিল মেঘলার প্যারায়। সেই 8 দিন হয়ে যায় আমাকে জ্বালাচ্ছি ভালোবাসি বলে। দেখো, আমাকে এভাবে ডিস্টার্ব করো না, আমার এসব ভালো লাগে না। দেখো, আমার আর তোমার মাঝে পুরো উল্টা হচ্ছে। তোমার ফুল দিয়ে আমার পিছনে ঘোরার কথা ছিল, আর সেখানে আমি মানা করতাম। কিন্তু আমি তোমার পেছনে ঘুরছি, আর মানা তুমি করতেছো। এমন করো না তো, সামনে পরীক্ষা, ভালো করে পড়ো। দেখো, আমি লাস্টবারের মতো বলবো, যদি রাজি না হও তাহলে কিন্তু আমি সুইসাইড করব। আরে সুইসাইড করবা কেন? আমি কিছুটা
ভয় পেয়েই বললাম, রাজি হবে না তো? ঠিক আছে, আমি যাচ্ছি 3 তলা থেকে লাফ দিতে। আমি কি করব বুঝতেছিলাম না। আমার জন্য একটা মেয়ে সুইসাইড করবে, আমি তো এতটা নির্বোধ না। আমি তো কাউকে মরতে দিতে পারি না, তাই আর কি রাজি হয়ে গেলাম ইচ্ছে না থাকা সত্ত্বেও। মেঘলা সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলো। আই লাভ ইউ। মেঘলা আমাকে জড়িয়ে থাকা অবস্থায় গাধা, আই লাভ ইউ টু বলো, না হলে কিন্তু আমি যাচ্ছি সুইসাইড করতে। ওকে বলছি, আই লাভ ইউ ট্রু। লজ্জা পেল, ভয় বললাম যদি সুইসাইড করতে চলে যায়। মেঘলার জড়িয়ে ধরাতে আমি নতুন কিছু অনুভব করলাম। আমার সারা শরীরে রক্ত চলাচল যেন বেড়েই যাচ্ছিল, হার্টবিটটা বেড়ে যাচ্ছিল। আমার এমন লাগছে কেন মেঘলা? কেমন? তুমি জড়িয়ে ধরার পর আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। ভালোবাসা হার্ট থেকেই তৈরি হয়, যেখানে আমরা মন বলি আমাকে ভালোবাসো, তাই তো আমার কাছে আসাতে তোমার মন কথা বলতে চাচ্ছে। হো, শুরু হলো নতুন জীবন, নতুন পথ চলা। ভালোবাসার মাঝে যে আস্তে আস্তে কীভাবে পাল্টে যাচ্ছিলাম সেটা আমি নিজেও জানি না। মেঘলার কেয়ারিং মিষ্টি শাসনে আমি যেন পৃথিবীর সবচেয়ে খুশি মানুষ। ভালোবাসার কোনো কমতি ছিল না আমাদের মাঝে, কিন্তু আমি কি জানতাম এটা শুধু ছিল আমার মোহ। সারা রাত জেগে প্রেম করতাম, তারপরও অর্ধভাষিক পরীক্ষায় ফার্স্ট আমি হলাম। অন্যদিকে দিয়া মেঘলাকে ফোন দিয়েছে। হারামি বলবি তো এবার ফার্স্ট আমি হব, কিন্তু ওই বাচ্চা হলো কিভাবে? দোস্ত, আমি তো ওকে পড়ার একটুও সময় দিই নাই। সারাদিন তো আমার সাথেই থাকে, আর সারা রাত ফোনে গল্প করি দুজনে। পড়ার সময় যে কোথায় পাই আমি নিজেও জানি না। আমি জানি না, যদি বার্ষিকেও ও আমার থেকে ভালো করে তাহলে তোর আর আমার বন্ধুত্ব শেষ। দোস্ত, তুই এমন করিস না তো, তোর জন্য সব করতে পারবো। সময় আসছে ওকে পাকা করে দেওয়ার। আমি জানি না কিছু, তুই কি করবি, কিন্তু আমি ওই বলদের হাতে হারতে চাই না। শুধু দেখতে থাক। মেঘলা আর দিয়ার এরকম কথাবার্তা আমার অজানা ছিল। আমি তো এতদিনে মেঘলাকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি, কারণ ওর জন্যই আমি আর কিছু ভয় পাই না। ওর জন্যই আমি সবার সাথে মিশে শিখেছি, ভালো করে হাসি শিখেছি, আবার অনেকটা স্মার্ট হওয়ার টিপসও শিখেছি। কিন্তু আমি যেমন তেমনই ও আমাকে চায়, তাই সেই একরকমই আছি আমি। কিন্তু সামনে যে বড় কিছু আমার জন্য অপেক্ষা করছে সেটা আমি জানতাম না। ভাবলাম মেঘলাকে একটা ফোন দেই, কিন্তু ওর ফোন বারবার ওয়েটিং বলতেছে। ব্যাপার কি? মেঘলা তো এতক্ষণ কারোর সাথে কথা বলে না, বলতে গেলে সারাক্ষণই ট্রাই করে গেছি। আমার মাথায় কিছুই ঢুকলো না। হয়তো ওর ফোন দিয়ে ওর আপু কথা বলছে, কালকেই তো কথা হবে কলেজে। এখন ঘুমিয়ে পড়লাম। আর এদিকে মেঘলা তার পুরনো বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছিল। বেশ কয়েকদিন অপেক্ষা করিয়েছে মেঘলা ওকে, তাই আবার আজকে সম্পর্কটা নতুন করে নিল। মেঘলা এটা নতুন কি? এই অভির সাথে রিলেশন ওর সবচেয়ে প্রথমে হয়। অভিকে অনেক ভালোবাসে মেঘলা, কিন্তু অনেক বাজির এগোতে পড়ে অভিকে বলেই মেঘলা আরও 6টা রিলেশন করে। আমার সাথেও এটাই করেছে মেঘলা। পরের দিন সকালে কলেজে যাচ্ছিলাম। কালকে রাতে মেঘলার সাথে কথা না হওয়াতে অনেকটা খারাপ লাগছে, তবে আজকে কলেজে তো হবে। মেঘলাকে ফোন দিলাম, কিন্তু ফোন বন্ধ। ধুর, মেয়েটার যে কি হয়েছে কিছুই বুঝতে পারছি না। সারা রাত ওয়েটিংয়ে ছিল, ফোন এখন বন্ধ। আমি কলেজে এসে মেঘলাকে খুঁজলাম অনেকক্ষণ, কিন্তু আজকে আসেনি কলেজে। মন খারাপ করে বসেছিলাম বিজ্ঞান শাখার সামনে গাছের নিচে। এর মাঝেই দেখলাম মেঘলা আমাদের সেকেন্ড ইয়ারের অভিভাইয়ের বাইকে ওনাকে জড়িয়ে ধরে কলেজে প্রবেশ করলো। এটা তো ওর কোনো ভাই নয়, তাহলে এভাবে জড়িয়ে ধরে কেন কলেজে আসবে মেঘলা? মনের মধ্যে কেমন জানি একটা বেদনার জ্বর উঠল, কিন্তু কিছুই করতে পারলাম না। মেঘলা আমার সামনে দিয়ে অভিভাইয়ের হাত ধরে চলে গেল হাসতে হাসতে, মানে আমাকে সে চেনেই না এমন একটা ভাব নিয়ে চলে গেল। আমি নীরবে দাঁড়িয়ে রইলাম যেখানে দাঁড়িয়ে আছি। দেখলাম দিয়া আমার পাশ দিয়ে আসছিল, হ্যাঁ আমার কাছে আসলো। কি, তোমার গার্লফ্রেন্ড তোমাকে চিনলই না তাই না? ওই অভি ভাই কে জানো? কে? মেঘলার প্রথম ভালোবাসা। ওদের মাঝে একটু ঝগড়া হয়েছিল, আর সেটার জন্যই অভি ভাইয়াকে রাগানোর জন্য মেঘলা তোমাকে মিথ্যে ভালোবাসার নাটক করেছিল। এটা হতে পারে না, মেঘলা আমাকে অনেক ভালোবাসে। ওটা ওর আগের মিথ্যে বয়ফ্রেন্ডরাও বলেছে। কিন্তু কি হয়েছে, মেঘলার আবার অভি ভাইয়ার সাথে রিলেশন ঠিক হয়ে গেছে, আর তোমাদের মতো মঞ্জুরা শেখা খাইছে। তুমি মজা করতেছো,
আমি জানি মেঘলা আমাকে একটু রাগানোর জন্য একটু নাটক করছে। এত বিশ্বাস যখন, তাহলে শুনে দেখো মেঘলার কাছ থেকে। দিয়া রাগে চলে গেল। আমার মাথা যেন ঘুরতেছে, বড়সড় একটা আঘাত লাগলো মনে। তাও কেন যেন মন বলছে মেঘলা আমার সাথে মজা করতেছে, আমাকে একটু রাগাবে বলে। তাই আমিও মেঘলার কাছে চলে গেলাম। দেখি মেঘলা আর অবিবাই পুকুর পাড়ে বসে গল্প করছিল। আমি কাছে গিয়ে মেঘলাকে ডাক দিলাম। কি হয়েছে, ডাকতেছিস কেন? তুই করে বলতেছো কেন? আমি যাই করি বলি তোর কি রে? কি হয়েছে তাড়াতাড়ি বল। এমন করতেছো কেন কালকে রাত থেকে? আর ওই ছেলে কি হয় তোমার? এভাবে ওনার সাথে আসলে কেন? ও, ওই ছেলে হলো আমার বয়ফ্রেন্ড। শুধু বয়ফ্রেন্ড না, আমার জানো। তাহলে আমি গেছিলাম। তুই ভাবলি কি করে তোর সাথে আমার মতো মেয়ে রিলেশনে যাবে? বল, তোর ভাগ্য আছে যে আমার বন্ধু তোর সাথে প্রেম করার জন্য বাজি ধরেছিল। তাই তো আমার মতো মেয়ে কখনো সামনে থেকে দেখতে পারছস? না হলে কোনো সুন্দরী মেয়ের বাড়ির চাকর হওয়ার যোগ্য না তুই। দেখো, মজা করবে না, আমার কিন্তু এসব ভালো লাগে না। আরে আবুল রে, সবাই তোরে বলত কি সাধে বলে? তুই বুঝতেছস না? তোর সাথে যা ছিল সব নাটক ছিল। ওকে দেন, আবার যদি কখনো আমার সামনে আসোস তাহলে তোর কপালে কষ্ট আছে। তুমি এমন করতে পারলে? আমি নীরব ছিলাম দাঁড়িয়ে সেখানে, আর মেঘলা রবি সেখান থেকে চলে গেল। আবার চোখ পেয়ে পানি পড়ছে। ডান গালে দুইটা থাপ্পড় মেরে চলে গেল মেঘলা। ডান হাত সেখানে দিয়ে অজস্রতে কেঁদে যাচ্ছি। কেউ দেখার মতো নাই। মেঘলা কিভাবে করলে এটা? অপরদিকে মেঘলার অভি বলতেছে, আগেরগুলোতে ঢিল ছিল, কিন্তু তুমি এবার কিন্তু কাজটা ঠিক করনি। কেন, কি করলাম? সববার বাজি ধরে আমাকে বলে রাজি হও, আর এবার ওকে ছ্যাঁকা দেওয়ায় বাজি ধরে আমাকে না জানিয়েই ওকে পাঠিয়ে ফেলেছো। তোমাকে বললেই তো তুমি রাজি হয়ে যেতে, তাই আর বলিনি। কখনোই না, তুমি নিজেই জানতে সৃজন একটু অ্যাবনর্ম্যাল। শুধু তুমি না, কলেজে সবাই জানে সেটা। আর এমন কাউকে মানসিক দিক থেকে যদি টর্চার করো তাহলে ফলাফল খারাপ হতে পারে। ওর কিছু হলে সেটা তুমিও ফাঁসবে, সাথে আমিও। তুমি ভয় পেও না তো, আমি সেটা জেনেই ওকে কম করে বললাম সব। দুইটা থাপ্পড়েই ওকে বুঝিয়ে দিয়েছি, না হলে আরো কত খারাপ কিছু বলতাম। আর কিছু হলেও আমাদের কি, ওর দোষ ছিল। ও মায়ায় পড়েছে, আমার কি তাতে কিছু করার আছে? কিন্তু এবার থেকে তুমি আর এসব কাজটা ধরবে না আর। ঠিক আছে বাবুটা আমার। এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছিলাম। কি করলো মেঘলা আমার সাথে? ওকে ভালোবাসাটাই আমার বলছিল। এত ভালোবাসা, এত স্বপ্ন, সব মিথ্যে ছিল। আমি নড়ার মতো শক্তি বাঁচিলাম না। মনে হচ্ছিল দেহ থেকে জানটা বের হয়ে যাবে, এত কষ্ট লাগছিল। কান্নাগুলো শেষ হয়ে গেল, চোখ দিয়ে আর পানি বের হচ্ছে না, কিন্তু আমার কষ্ট যাচ্ছেই না। সন্ধ্যার পরে কলেজ থেকে বাসায় ফিরলাম। এতক্ষণ ওখানেই বসেছিলাম, ভেবেছিলাম মেঘলা এসে সরি বলবে আর আমাকে জড়িয়ে ধরবে, কিন্তু তেমন কিছু হলো না। আমি বুঝে গিয়েছিলাম আমার নিজের মাথায় সমস্যা আছে, না হলে যে আমাকে ধোকা দিল আমি তার অপেক্ষাতে সারাদিন কেঁদে পার করে দিলাম। এমন কেন আমি? বাসায় কলিং বেল চাপতেই দরজা খুলে দিল আমার বোন রিশা। এতক্ষণ একাই ছিল বাসায়, আমি তো এতক্ষণে বাসার বাইরেই থাকি না। কি রে, এতক্ষণ কোথায় ছিলি তুই? আজকে বাবা আসুক, বলবো বাসায় দেরি করে আসে তার ছেলে। কি হলো, কথা বলতেছিস না কেন? আমি কোনো কথা না বলেই আমার রুমে এসে দরজা বন্ধ করে দিলাম। দিশা পেছন পেছন আসছিল। আমার দরজা বন্ধ করার পর আর ডাক দিল না। আমি আমার ড্রয়ার খুলে দুইটা ঘুমের ট্যাবলেট বের করলাম। তারপর সে দুইটা ট্যাবলেট খেয়ে ফেললাম। অবশ্য ঘুমের ওষুধ রোজই আমাকে খেতে হয়, আজকে একটা বেশি খেয়ে নিলাম। যা শান্তির ঘুম দেব। এত কষ্ট আমার ভালো লাগে না। যেখানে কষ্ট নেই আমি সেই রাজ্যে হারিয়ে যেতে চাই। ঘুমিয়ে পড়লাম। রাতে অবশ্য বাবা, আম্মা আর রিশা অনেকবার ডেকেছিল। আমার কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখে আমি শান্তির ঘুম ঘুমাচ্ছি। এরপর থেকে আবার নীরবতা আরও বেড়ে গেল। আগে কম কথা বলতাম, এখন তো কথাই বলি না। আগে সঙ্গী ছিল আমার গিটার, কিন্তু এখন গিটারের সাথে সঙ্গী হয়েছে নেশা। অনেক ধরনের নেশাতে মত্ত হয়ে গেছে আমি, যেটা বাসা সবাই জেনে গেছে। বাবার আম্মা এক রাতে কথা বলছে, আমাদের সময় না দেওয়ার জন্য সৃজনের এমন অবস্থা এখন।
হ্যাঁ, ছেলেটা আমার নিজেকে আস্তে আস্তে শেষ করে দিচ্ছে। তুমি ওকে একটু বোঝাও না। ওর মনে যে বিশাল কষ্ট, আমরা ওকে সময় দিতে পারিনি, নিজেই সব কষ্ট পুষিয়ে নিয়েছে। ওকে এখন আমরা বোঝাতে গেলে তো বুঝবে না। তাহলে নিজের সামনে ছেলেকে শেষ হতে দেখবো নাকি? দেখেছো, আগের থেকে অনেক পাল্টে গেছে, এখন আর আগের মতো ভয় পাই না। হ্যাঁ, আমি চেক আপ করিয়েছিলাম, আগের ড্যামেজ টিস্যুগুলা ঠিক হয়ে গেছে। সামনে তোর পরীক্ষা, পরীক্ষাটা দেখ ভালো ঘরের একটা ভালো মেয়ের সাথে ওর বিয়ে দেব। ওর বউই ওকে ঠিক করতে পারবে। আমার কথায় ফিরে আসি। দিন যাচ্ছিল, আমিও আমার মতো একটা বন্ধু পেয়েছিলাম। ওর জন্যই আমি সব কষ্টকে বলতে শিখেছি। কিন্তু এখনও এই মেয়ে নামের পাশানকে ভুলিনি। এখন কোনো মেয়েকেই আমি দেখতে পাই না, রাগে গা চলে যায়। নিজের বোনকেই আমি দেখতে পাই না। আগের থেকে বলতে গেলে আমি স্বাভাবিক, কিন্তু নেশা করাটাই বেশি হয়ে গেছে। এই জিনিসটাই তো আমাকে ঠিক করেছে। আমি ভালো আছি তো এই জিনিসের জন্যই। সামনে পরীক্ষা, কিন্তু আমার সেদিকে হুঁশ নেই একটুও। আমি সারাদিন আমার বন্ধু রানার সাথে মতো থাকি, সুখটান দেওয়ার অপেক্ষায়। বাসা থেকে এখন আর টাকা দেয় না। টাকার ব্যবস্থা অনেক সময় আমার ব্যাগ থেকে আর রিশার জমানো টাকা থেকে আসে। এতে করে রিশা এখন কিছু বলে না, কারণ সেও কাঁদে আমার জন্য। ভুল তো ওরও ছিল, নিজের আপন ভাইকে সে পর করে দিয়েছিল। এখন যে তার ভাই আর ভাই নেই, সে এখন অন্য জগতের মানুষ। আমার তো সামনে পরীক্ষা, পরীক্ষা দেওয়ারই কোনো ইচ্ছে নেই। কিন্তু কলেজে এইভাবে আর থাকতে ইচ্ছা করছে না, যেখানে দেখে শুধু মেয়ে আর মেয়ে। এই মেয়েদের দেখলে আমার রাগ আর কন্ট্রোলে থাকে না। কীভাবে যে নিজেরা কন্ট্রোলে রাখি সেটা নিজেও জানি না। দেখতে দেখতে আমার ইন্টার পরীক্ষা হয়ে গেল। পরীক্ষা মোটামুটি দিয়েছি যাকে বলে। পড়াশোনা তো আমার নষ্ট হয়ে গেছে, নতুন করে বাঁচার ইচ্ছেও আমার নেই। আমি আমার জীবন নিয়ে সুখী। বেশ কিছুদিন আমাকে বাসার বাইরে যেতে দিচ্ছে না। বাসায় যা ছিল সব শেষ। মাথার মধ্যে কেমন যেন করতেছিল, নেশার কিছু না পেয়ে মনটা ছটপট করতেছিল। আমি যে আসক্ত হয়ে গেছি নেশার মধ্যে। এখন যে এই নেশা করতে না পারলে মারা যাব আমি। তাই রানাকে ফোন দিলাম, দোস্ত কোথায় তুই? আমি যে পারতেছি না, তোর দেওয়া ট্যাবলেটগুলো যে কালকেই শেষ। পুরো 1 মাসের ছিল, আর তুই এত তাড়াতাড়ি শেষ করে দিছস? দোস্ত কিছু করার নেই, যেভাবে আমাকে আটকে রেখেছে নেশার পরিমাণটা বাড়িয়ে দিয়েছিলাম। শালা মরে যাবি তো, একটু কন্ট্রোল কর। দেখ আমি এমনিতেই এখন মরে যাচ্ছি, আমি জানি না, কিন্তু তুই আমাকে তাড়াতাড়ি কিছু দিয়ে যা। তোর বাসায় তো আমাকে ঢুকতেই দিবে না। আমি 2-1 দিন স্বাভাবিক হওয়ার নাটক করতেছি, তাই আমাকে একা রেখে বাসার সবাই একটা বিবাহের অনুষ্ঠানে গেছে। হো, তাইলে দাঁড়া, আমি আসতেছি। একটু পরে রানা আসলো আমার বাসায়। কি আনছোস? আমি কৌতূহলে জিজ্ঞাসা করলাম। এবারে এটা তোর জন্য নতুন, আমি পরশুদিন ট্রাই করেছিলাম। মামা, এখনো আমার নেশা কাটেনি, এমন পাওয়ার এটাই। নাম কি এটা? দেখতে তো পাউডারের মতো লাগতেছে। এটা কোকেন, অনেক চমৎকার একটা জিনিস, কিন্তু একবার যদি এটার নেশা লেগে যায় তাহলে মানুষ শেষ। দে তো তুই, আমার দম বন্ধ হয়ে আসতেছে। আস্তে আস্তে, একটু কম নিস, বেশি নিলে কিন্তু ক্ষতি হবে। নিব। আচ্ছা থাক তুই, তোর বাপ দেখলে তো আবার আমার নামে কেস করে দিবি। সাবধানে যাস। আমি ওইখানে বসেই তাড়াহুড়ো করে ট্রাই করলাম। হ্যাঁ, রানা যা বললো আগেগুলোর থেকে এটা অনেক আলাদা। প্রতিটা মুহূর্ত যেন আমার কাছে স্বর্গ মনে হচ্ছিল। আমি আর আমার রাজ্যে ছিলাম না, মনে হচ্ছিল আমি আকাশ দিয়ে উঠছিলাম। এত শান্তি যে পাবো সেটা কখনো ভাবিনি। পুরোপুরি মাতাল হওয়ার আগে এইসব জিনিস সরিয়ে ফেলতে হবে, তা না হলে আব্বু আসলে সমস্যা হতে পারে। তাই আমার রুমের ড্রয়ারে সব রেখে দিলাম, আর রোলিং চেয়ারে বসে আমি রঙিন দুনিয়ার মজা নিচ্ছিলাম। আর অন্যদিকে নীলা এসেছে আমাদের বাসা নিচে। আজকে রিশা ওকে আসতে বলেছিল। রিশার আজকে বিয়েতে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, সামনে পরীক্ষা ওদের এসেছি, তাই ও আর নীলা পড়বে বলে এসেছিল। নীলা একটু গরিব ঘরের মেয়ে, কিন্তু অনেক ভালো আর লক্ষ্মী একটা মেয়ে। ওর পড়ালেখায় খরচ চালাতে ওর বাবা মার অনেক সমস্যা হয়, তাও মেয়ের পড়ালেখা ভালো বলে কষ্ট হলেও পড়িয়ে যাচ্ছে। আর রিশা নীলার অসহায়ত্ব দেখে ওকে নিজের বেস্ট ফ্রেন্ড বানিয়েছে। সব দিক থেকেই রিশা নীলাকে সাহায্য করে। অবশ্য এতে রিশার আগের বান্ধবীদের সাথে এখন কথা হয় না আর রিশার।
তো নীলা এসে আমাদের দরজায় বেল বাজাচ্ছিল। ও ভাবছে আজকে রিশার সাথে রসায়ন বইটা শেষ করবে, পরীক্ষা তো আর বেশি দিন বাকি নেই। কিন্তু এই রিশাটা এত দেরি কেন করছে আজকে? আর এদিকে আমি নেশায় বোধ হয়ে বসেছিলাম, হঠাৎ কলিং বেলের শব্দ পেয়ে অনেক বিরক্ত হলাম। কিন্তু ভাবলাম হয়তো আব্বু আর আম্মু এসেছে, তাই আমি উঠলাম দরজা খুলতে। না উঠলে তারা আবার বুঝে যাবে আমি নেশা করেছি, তাই বাধ্য হয়ে নিচে আসলাম। এতটা মাতাল হয়েছি যে ঠিকমতো হাঁটতেও পারছি না, তাও ঠিকমতো হাঁটার চেষ্টা করছি। দরজা খুলে দেখলাম রিশার বান্ধবী নীলা এসেছে। আমাকে দেখে ওর হাসি মুখটা মলিন হয়ে গেল। আমাকে দেখে অনেক ভয় পায় আগে থেকে, আজ আমার দরজা খোলা দেখে আরও বেশি ভয় পেয়ে গেল। আমাকে বলল, ভাইয়া রিশা আছে? রিশা তো দাওয়াতে গেছে, মনে হয় আসবে একটু পরে, তুমি ভিতরে গিয়ে বসতে পারো। আমি বিরক্ত হওয়ার পরও বললাম, না ভাইয়া, ও যেহেতু নেই তাই আর বসবো না, আমি আসি ভাইয়া। এখনই চলে আসবে, অনেক আগেই গিয়েছে, আসার সময় হয়ে গেছে, বসলে বসতে পারো। কিছুটা আদেশে সুরেই বললাম। আমার কথা শুনে মনে হয় এখন ভয় পেয়ে গেছে কিছুটা। শুধু ঠিক আছে বলে রিশার রুমে চলে গেল। আমার তো ভালো লাগে না মেয়েদের, তাই ভাবলাম দূরেই থাকি। আমি চলে আসলাম ফ্রিজের কাছে ঠান্ডা কিছু খেতে। আর এদিকে নীলা রিশার রুমে চলে আসলো। খুব ভয় পেয়েছে ও আমাকে দেখে। ও ভাবছে এখানে তো আমার কোনো ভুলই নেই, যখন পরিবারের সময় দরকার ছিল তখন কেউ সময় দেয়নি, কিন্তু অনেক ভালো মনের মানুষ তিনি, এটা বলতে হবে। নীলা চুপচাপ ওপর হয়ে শুয়ে শুয়ে পড়তেছিল। অনেক কিছু বোঝার আছে রিশার থেকে, নিজে তো প্রাইভেটের স্যার নেই। এদিকে আমি ফ্রিজ থেকে ঠান্ডা পানি খেয়ে নিলাম, নেশাটা পুরো লেগে গেছে। রিশার বান্ধবী যখন এসেছে তাহলে ওই দরজাটা খুলবে, আমি এখন ঘুমাবো। আর এইভাবে খুলে কখন কি করে নিজেও জানবো না। যাচ্ছিলাম রিশার রুমের পাশ দিয়ে আমার রুমে, দেখলাম রিশার বিছানাতে শুয়ে শুয়ে পড়তেছিল নীলা। জানি না, তবে ওকে দেখার পর আমার রাগ উঠল না, তবে শান্তিমতো পা বুলিয়ে ওর পড়া দেখে আমার কেন যেন আর কমাতে পারলাম না। ভাবলাম কি একটা থাপ্পড় মারি, পা বাড়াতে যাব, তখনই আমার চোখ পড়ে গেল নীলার বুকের ওপরে। রেশার ঘরে নিজের মধ্যে যে লুকানো একটা বাঘ বিড়াল হয়েছিল, সেটা আজকে আবার বাঘ হয়ে যাচ্ছিল। মন শুধু আক্রমণ করতে বলতেছে। আমিও আর পারলাম না, বাসায় কেউ নেই, কারো চিৎকার কেউ শুনবে না। আমি আস্তে আস্তে আগাতে থাকলাম, রিশার রুমের মধ্যে ঢুকে গেলাম। এতক্ষণ নীলার বুকের ওড়না ঠিক ছিল না ওর বুকে। আমাকে ভিতরে ঢুকতে দেখে ও নিজের ওড়নাটা ঠিক করে ঠিক মতো বসে পড়ল। ভাইয়া আপনার কি কিছু দরকার? আমি কথা না বলে লালসার নজরে তাকিয়ে রয়েছে নীলার শরীরের দিকে। ভাইয়া আপনার শরীর কি ঠিক আছে? আমি কথা না বলে নীলার একটা হাত খপ করে ধরলাম। ভাই কি বলছেন এগুলো আপনি? আপনি সরেন, আমাকে বাসায় যেতে হবে, আপনার শরীর ভালো নেই। কোথাও যেতে দিচ্ছি না আজকে, থাকবি আমার সাথেই তুই। আবার নীলা বুঝে ফেলেছে, খুব ভয় পেয়ে গেছে ও। কী করবে কিছুই বুঝতে পারছে না। আমি জোর করে ওর ওড়নাটা ধরে আস্তে টান দিলাম। আমাকে ধাক্কা মেরে নীলা রুম থেকে বাইরে চলে আসলো, হয়তো বাসা যাবে। না, আজকে তো আমি ছাড়বো না। মেঘলা আমার সাথে যা করেছে, আমি আজকে তার বদলা নিয়েই ছাড়বো। মেয়েদের দেখাবো ছেলেদের মন ভাঙলে কতটা কষ্ট তারা পায়। আমিও নীলার পিছু নিতে লাগলাম। ভয়ে নীলা কোথায় যাচ্ছে নিজেও জানে না। শেষমেশ গেল আমার রুমে আমার থেকে বাঁচার জন্য। ভয় পেলে মানুষ যা করে, বলে না যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। নীলার ক্ষেত্রেও সেটাই হয়েছে। আমি রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিলাম। নীলা কি করবে বুঝতে না পারে কেঁদে দিল। হয়তো ভেবে নিয়েছে আজকে এই পাগলের থেকে কোনোভাবেই রেহাই পাবে না। আমি আস্তে আস্তে ওর থেকে আগাচ্ছিলাম, আর নীলা কাঁদতে কাঁদতে পেছনে যাচ্ছিল। দেখুন ভাইয়া, আমাকে ছেড়ে দিন, আমার এত বড় সর্বনাশ আপনি করবেন না প্লিজ। আমি কাউকে আমার মুখ দেখাতে পারবো না। আমি ওর কোনো কথা না শুনেই আগাচ্ছিলাম ওর দিকে। ওকে দেয়ালে ঠেকে দিলাম। আমি ওর কাছে আসলাম, ওর হাত শক্ত করে ধরলাম। আমার বাবা মা অনেক গরিব, তারা খুব কষ্ট করে আমাকে পড়াচ্ছে, তাদের অনেক স্বপ্ন আমাকে বড় কোনো চাকরি করতে দেখবে। আপনি দয়া করে আমাকে ছেড়ে দিন, আমাকে কিছু করবেন না প্লিজ, আপনার ভাই পড়ি আমি। আর কিছুই বললাম না, যা হওয়ার তো তো হয়েই গেল। নীলার কান্নাগুলো আটকে গেছে। ওর এখন আত্মহত্যা করতে মন চাচ্ছে এই রুমেই নিজের জীবনটা দিয়ে দিতে। গরিব বলে আজ এই পাষাণ মনের পাগলটা ওর শরীর নিয়ে এভাবে খেলো। নিজের বাবার টাকা থাকলে কি কোনোদিন এভাবে ওর শরীর ভোগের পণ্য হতো? না, হতো না। নিজের জীবন দিতে মন চাইলো, বাবা আর মার কথা চিন্তা করে
নীলা সে সিদ্ধান্ত বাদ দিল। তার বাবা মা তার জন্য কত কষ্ট করেছে, তাদেরকে তো কষ্ট দিতে পারবে না। বাঁচতে হবে নীলাকে ওর বাবা মার মুখের দিকে তাকিয়েই। কিন্তু এই সমাজ কি তার মতো ধর্ষিতাকে মেনে নেবে? কখনো কি নীলা তার ধর্ষকের বিচার পাবে? পাবে না, কারণ সে তো পাগল। লোকজন সকল দোষ তো নীলার উপরেই দেবে। নীলা চুপ করে শুয়েছিল সৃজন, মানে আমার বিছানায়। কোনো কথা বলছে না ও, চোখ দিয়ে শুধু একটু পরপরই পানি ঝরে পড়ছে। এই পশুর দেয়া ব্যথা একটু কমলেই নীলা ওর জামা কাপড় ঠিক করে পরে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসলো। নিজের বই খাতা সব নিয়ে সেখান থেকে নিজের বাসার দিকে যাচ্ছিল। আর আমি নেশা করে ঘুমাচ্ছিলাম। নীলা ওর বাসায় চলে আসলো। নিজের ওড়না দিয়ে চোখ মুখ নাক ভালো করে মুছে নিল, তারপর বাসায় ঢুকলো। ভাগ্য ভালো ছিল বাসায় কেউ ছিল না। নীলার মা মনে হয় বাজারে গিয়েছে। বাসাটা একটা ভাড়া বাসা ছিল। নীলার কাছে চাবি ছিল, তাই ভিতরে ঢুকে প্রথমে গোসলখানায় চলে গেল। নিজের জামা কাপড় ধুয়ে নিল, তারপর গোসল করতে বসলো। কান্না করতে চেয়েও পারছে না। ওর একটা চোখের পানির দামও দেয়নি ওই পশুটা, শুধু নিজের যৌন খোঁজার কথা ভেবেই গেছে। নীলা ভাবছে, আমি আমি এই বুক কিভাবে দেখাবো আমার বাবা মাকে? তারা কি আমার পাশে থাকবে এসব শুনলে? নীলা কখনো কোনো কথা গোপন রাখেনি ওর মা থেকে, কিন্তু আজকে যেটা হলো সেটাও কী করে ওর মাকে বলবে? কী করে বলবে যে মা আমাকে ধর্ষণ করেছে রিশার ভাই? এটা বলে যে নীলার মা আরও ভেঙে যাবে, তাই ও ভেবে নিল যা হবার হবে। কিন্তু ওর মা আর বাবাকে এসব জানতে দিয়ে কষ্ট দেবে না ও। আর এদিকে আমার নেশাকাণ্ড 2 দিন পর। জিনিসটা আসলে খুব ভালো ছিল। আমি চোখ ডোতে বিছানা থেকে উঠলাম। খুব হালকা লাগছিল আমার, অনেক ভালোও লাগছিল। বিছানায় কিছু কাচের চুড়ি দেখতে পেলাম। সেটা দেখেই আমার 2 দিন আগের কথা মনে পড়ল। আমি এত খারাপ কিভাবে হতে পারি? নেশার মধ্যে একটা মেয়ের চরিত্রে কলঙ্ক লাগিয়ে দিলাম। না, এটা আমি কি করলাম? বাসার কেউ হয়তো জানে না ব্যাপারটা, কিন্তু মেয়েটার চরিত্রে দাগ লাগিয়ে দিলাম আমি। মেয়েটাই বা কী ভাববে আমাকে? হয়তো গরিব বলে কিছু করতে পারবে না জানে। সামনে ওর পরীক্ষা, আর আমি কি করলাম ওর সাথে? একটা মেয়ের জন্য আমি আরেকটা নিরীহ মেয়ের জীবনটা এভাবে কীভাবে নষ্ট করতে পারি? আমার কি অধিকার আছে নষ্ট করার? না, অধিকার নেই আমার। জীবনটা তো নষ্ট হয়ে গেছে, তাহলে আমি নতুন করে সাজাতে পারবো না কেন? যার জীবনটা নষ্ট করলাম তাকে নিয়েই আমার জীবনটা আমি সুন্দর করব। অন্যদিকে নীলা শুয়ে আছে বিছানায়, কিছুই ভালো লাগছে না তার। শুধু মন খুলে কাঁদতে মন যাচ্ছে তার। তার স্বপ্নগুলো সব ভালোবাসা তো সে রেখেছিল তার স্বামীর জন্য, কিন্তু আজ সে একজন ধর্ষিতা। এই মুখ মানুষই কীভাবে দেখাবে? সে শুয়ে শুয়ে ভাবছে আর চোখের পানি ফেলছে। ওর মাও ভাবছে মেয়ের সামনে পরীক্ষা, হয়তো চাপের মধ্যে থেকে এমন করছে। কিন্তু নীলা তো তার মাকে আসল কাহিনী বলেনি। সে চায় না তার মা বাবা কোনো রকম কষ্ট পাক। সে চায় না তার বাবা মার সম্মান নষ্ট হোক। গরিব হলেও নীলার বাবা লুৎফর রহমানের সম্মানের অভাব নেই। সবাই তাকে সম্মান করে, অনেক মিশুক সবার সাথে তিনি। নীলা তার বাবার সম্মানের কথা চিন্তা করে, আর তার সাথে যে ধর্ষণ হয়েছে সেটা আর কাউকে বলল না। সে জানে সমাজে ধর্ষিতা কোনো সম্মান নেই। একজন পতিতা সহজভাবেই থাকতে পারবে, কিন্তু একজন ধর্ষিতা কখনো সমাজে বেঁচে থাকতে পারবে না। এসব ভাবছে আর চোখে পানি ফেলছে। পড়ালেখার উপরে কোনো নজরই তার নেই, কিন্তু তাকে তো তার বাবা মার জন্য হলেও পড়তে হবে। এত কষ্ট তারা করছে, তাদের ফল তো দিতেই হবে। সারাদিন পড়ালেখা নিয়ে কেটে গেল, রাত কাটে বেদনায়। যখনই তার সেই পাষাণ দৃশ্যর কথা মনে পড়ে সে ভয় কেটে দেয়। অনেকটা কষ্ট সে পেয়েছে, এখন আর রিশাদের বাসায় সে যায় না। যদি আবারও রিশার ভাইয়ের হাতে পড়ে যায় সেই ভয়। কিন্তু রিশা মাঝে মাঝে এখন নীলার বাসায় আসে। অনেক গল্প হলেও বেস্ট ফ্রেন্ডের ভাই যে ওর সাথে ধর্ষণ করেছে সেটা মুখ ফুটে বলতে পারে না নীলা। কোন মুখেই বা বলবে? তোর কি হয়েছে রে? কি হবে আমার? আন্টি বললো তুই নাকি একা একা কান্না করিস, আবার তোকে আগের মতো দেখছে না, সব সময় আনমনা থাকোস। কিছু হয়নি আমার। দেখ, আমি তোর বেস্ট ফ্রেন্ড, আর একটা মেয়ে হিসেবে আমি বুঝি তোর কষ্ট কি। কোনো ছেলে কি কষ্ট দিচ্ছে? আরে না। দেখ, আমাকে না বলে তোর সাথে আর কথাই বলবো না। কি বলবো বল? কাঁদিস না, কি হয়েছে আমাকে একটু বল। নীলার মাথা রিশা ওর কাঁধে দিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কি করে বলবো বল? তুই বল তো, তোর মনের মাঝে অনেক কষ্ট লুকিয়ে আছে, সেটা আমি বুঝতে পারতেছি। কি করে বলি বল? কি করে বলবো যে আমার ধর্ষণ হয়েছে? নীলা আস্তে আস্তে বলল,
আর অঝরে কেঁদে যাচ্ছে। কান্নার বাদ মানছে না। যত ভাবছে সেই কথা আরও কান্না পাচ্ছে। কি এত বড় কথা, আর তুই আমাকে একবার জানালিও না? কিভাবে হলো রে? আর কে এই কাজটা করেছে? থাক না, এসব বাদ দে। কিন্তু ওই সব জানোয়ারকে ছেড়ে দেওয়া যাবে না। তুই শুধু নাম বল, বাবাকে দিয়ে আমি ওর শাস্তি দেওয়ানোর ব্যবস্থা করব। তুই আর কি শাস্তি দেওয়া হবে? উল্টো আমাকেই দোষ দিবি হয়তো। তুই জানোয়ারটার নাম বল আগে। তোর ভাই। সেদিন তোর বাসায় গিয়েছিলাম, কিন্তু তোরা বিয়ের দাওয়াতে গিয়েছিলি। তোর ভাই বললো বাসায় আসতে, আমি ভয়ে চলে আসতে যাচ্ছিলাম, কিন্তু তখন সে আমাকে আবারও বললো বসতে। আমি তোর রুমে গিয়ে বসলাম, তো একটু পরেই তোর ভাই এসে আমার উপরে ঝাঁপ আমাকে ধর্ষণ করে। রিশার বিশ্বাস করতে পারছে না ও কি শুনল। ওর ভাই এটাও করতে পারলো? কিভাবে পারলো? ও একটা মেয়ের জীবন নিয়ে এভাবে খেলতে? একটা মেয়ের সতীত্ব তার কাছে যে কতটা মূল্যবান সেটা কি জানে না ও? রিশার চোখ দিয়েও এখন পানি পড়ছে। নিজের ভাইয়ের শাস্তি কিভাবে দেবে ও? কোনো কথাই বলতে পারছে না রিশা। অনেকক্ষণ চুপ করে রইল রিশা। দুজনেই কেঁদে যাচ্ছে। তারপর নীলা নীরবতা ভাঙল। জানি কোনো বিচার আমি পাবো না। তোরা বড় লোক মানুষ, তোদের উপরে কেস করলে পরে তোর নাম আমারই হবে। তোরা বড় লোক বলে যা ইচ্ছে তাই করতে পারিস। আমরা গরিব বলে আজ আমরা আমাদের সতীত্ব রক্ষা করতে পারি না। তুই তো জানিসই আমার ভাইটার অবস্থা। নেশায় ছিল ও। তাছাড়া কতটা ভালো ছেলে তা তো তুই জানিস। ভালো না খারাপ সেটা কে পরীক্ষা করবে? সমাজে সে একজন ধর্ষক আর আমি ধর্ষিতা। দুজনেই সমাজের সমালোচনার বিষয়। এইসব কি কথা কি অন্য কাউকে বলেছিস? তোকে ধর্ষকের বোন হিসেবে নালিশ করছি না, আমার একমাত্র বান্ধবী তুই, তাই তোকে বললাম। দেখ নীলা, তোকে কখনো আমি আমার বান্ধবী ভাবি না, সবসময় তোকে আমার বোন ভাবি। একটা আবদার করবো তোর কাছে। তোর ভাইকে মাফ করে দেওয়া বাদ দিয়ে সব আবদার করতে পারিস। আমি মরে গেলেও তোর ভাইকে মাফ করতে পারবো না। দেখ, আমার ভাইয়ের অবস্থা তো খারাপ, তুই জানিস। ও মরে যাচ্ছে নেশা করতে করতে। ওর মনে কোনো ভালোবাসাই নেই, আমাদের কারো কথাও শোনে না। তাহলে তুই আমাকে কি করতে বলতেছিস? আমার ভাইটাকে বিয়ে কর তুই। কি? কখনোই না, আমি একটা ধর্ষককে কখনোই বিয়ে করতে পারবো না। দেখ, আমি এটা আমার ভাইয়ের জন্য বলছি না, তোর জন্যও বলছি। ওকে নেশা থেকে ছাড়িয়ে তুই তোর বদলা নিবি, তোকে কষ্ট দেওয়ার প্রতিটা শোধ ওর থেকে নিবি। আমার মনে হয় এটাই সবচেয়ে ভালো হবে। এতে আমার ভাইটাও ঠিক হয়ে যাবে, আর তোর ধর্ষণের কথাটাও কেউ জানতে পারবে না। কিন্তু আর কোনো কথা বলতে হবে না, আমি যেটা বললাম এইটাই করবি তুই। আর কোনো চিন্তা করবি না, আন্টি আঙ্কেলকে আমি রাজি করাবো। তোর ভাইকে দেখে তো আমার ভয় করে অনেক। এরপর যদি আর উল্টোপাল্টা কিছু করে আমার সাথে? করবে না, তোকে কিছু বুদ্ধি শিখিয়ে দেব, সেগুলো ফলো করবি, তাতেই হয়ে যাবে। আমি কিন্তু ওকে কখনো বর হিসেবে মানতে পারবো না। তোকে মানতে হবে না, শুধু আবার তোর উপর প্রেমে ফেলবি, এতেও ঠিক হয়ে যাবে। আমি ভেবে দেখব। ভাবাভাবির সময় নাই, আমি আব্বুকে এখনই ফোন দিচ্ছি, তুই আব্বু এখনই আসবে। এখনই কেন? রিশা ফোন দিল আপুকে আর আসতে বলল নীলাদের বাসায়। নীলা অবশ্য কোনো মতেই বিয়ে করতে চাচ্ছে না, কিন্তু রিশার বুদ্ধিটাও খারাপ না। যে কষ্ট দিয়েছে ওর ভাই আমাকে, সেটা আমি ওকেও দিতে পারবো যদি বউ হিসেবে যাই ওই বাসায়। বাবা গেলেন নীলাদের বাসায়। নীলা বাবাকে ফোন দিয়ে বাসায় আনলেন, তারপর বিয়ের সব কথাবার্তা পাকা করে ফেললেন। আর এদিকে আমি চিন্তা করলাম আমি নীলাকেই বিয়ে করব। যেহেতু আমার ধারে ও ধর্ষিত হয়েছে, তাই আমি ওকে বিয়ে করব। বিয়ে করে ওর কষ্টের দুঃখ ভরা জীবনটাই আমি সুখ এনে দিব। ওকে নিয়েই আমি আবার নতুন করে বাঁচব। ওর কথা যতই ভাবছি ততই ভালো লাগছে। ওকে নিয়ে এত ভাবতে ভাবতে মনে হয় ভালোবেসে ফেলেছি ওকে। রাতে রিশা আমার রুমে আসলো। ভাইয়া? হ্যাঁ বল। নেশা করেছিস আজকে? না রে, কোনো কিছু বলবি? বসি তোর পাশে একটু। হ্যাঁ বস। নীলার সাথে অমন করেছিস কেন? ওর শরীর নিয়ে খেলতে তোর একটুও লজ্জা করলো না? আজকে তোর সামনে আমি মুখ দেখাতে কত লজ্জা পেয়েছিলাম জানিস? এইসব কে বললো তোকে? কে আর বলবে, তোর রুমে আমি নীলার হাতের ভাঙা চুড়ি দেখেছি সেদিন। তোর বিছানায় ব্লাড ছিল,
তারপর নীলার পায়ের নুপুর ছিল এইখানে। আমি কি বুঝি না তুই নীলাকে একা পেয়ে কি করেছিস? দেখ, সেদিন রানা আমাকে কোকেন এনে দিয়েছিল, সেটাই অভ্যাস ছিল না, সেটার নেশায় ছিলাম সেদিন। আর তখনই নীলা আসিল, তারপরে যে কি করেছিলাম আমি নিজেও জানি না। বিশ্বাস কর, আমি এসব কিছুই করতে চাইনি। করতে চাসনি, কিন্তু করে তো ফেলছিস। আমার এখন ভাবতেও ঘৃণা লাগছে, আমি একজন ধর্ষকের বোন। তোর কি একটুও মায়া লাগেনি রে? লেগেছিল, কিন্তু তখন কেন জানি মেঘলার কথা মনে পড়েছিল, তাই রাগে আর থাকতে পারিনি। বাবাকে বলবো এসব কথা? দেখ বোন, এসব বলার দরকার নাই। তাহলে তুই যে মেয়েটার জীবন নষ্ট করে দিলি, ওকে বিয়ে করবে এখন কোন ছেলে বলতো? আমি ওর জীবন নষ্ট করেছি, আমি ওকে বিয়ে করব। ওর জন্য আমি আমার সব নেশা ছেড়ে দিব, আবার ভালো হয়ে যাব। সত্যি বলছিস তো? হ্যাঁ, ভুল যখন করেছি সেটা সঠিক করার সুযোগ মনে হয় একটাই, আমি ওকে বিয়ে করব। শুধু বিয়ে না, ওকে আবার ভালোবাসবো। ও নেশাগ্রস্ত কাউকে ভালোবাসবে না, ভালোবাসা তো দূরে থাক, তোর সাথে বিয়েও করবে না। দেখ বোন, আমার তোর বেস্ট ফ্রেন্ডও, তাই না? আমি ওর সাথে যা করেছি এতে মনে হয় না আমায় মাফ করবে। আমি একটা মেয়ের জন্য আরেকটা মেয়ের জীবন এভাবে নষ্ট করতে পারি না। আমি সব ধরনের নেশা বাদ দিয়ে দিব, আমি নতুন করে বাঁচবো ওকে নিয়ে। সত্যি বলতেছিস? হ্যাঁ। তাহলে ওকে রাজি করানোর দায়িত্ব আমার, কিন্তু তোকে কথা দিতে হবে, ওকে একটুও কষ্ট দিতে পারবি না। হ্যাঁ, কথা দিলাম। ওর জীবনটা আমি মুহূর্তেই সাদা কালো করে দিয়েছি, আমি আবার রঙিন করে দেব। তাহলে তোকে কোনো চিন্তা করতে হবে না, আমি বাবা আর আম্মুর সাথে কথা বলে সব ব্যবস্থা করতেছি। রিশা তো সব ব্যবস্থা করেই ফেলেছে। যদি অন্য কোনো পরিস্থিতিতে ওর ভাই যদি এমন করত, তাহলে ঘৃণায় কোনোদিনও কথাই বলতো না। কিন্তু ওদের সবাই অবহেলাতেই তো ওর ভাই এমন হয়েছে। ওদের ভুলের জন্যই তো একটা নিষ্পাপ মেয়ের সব চলে গেছে। রিশা একেবারে দুইটা জীবন নতুন করে সাজাতে চায়। এক হলো তার ভাইয়ের জীবন, যার জীবন তারাই নষ্টর দিকে ফেলে দিয়েছে। আর দ্বিতীয়ত হলো তার বেস্ট বান্ধবী, যার জীবনটা এক পাগল হওয়া ভাই নষ্ট করে দিয়েছে। শুধু কিছু সময়ের মধ্যেই বানিয়ে দিয়েছে ধর্ষিতা। রিশাও কাউকে এই ঘটনা জানাতে দিতে চায় না, কারণ এখন যেমন সে তার ভাইকে ভালোবাসে, তেমনই তার বান্ধবীকে। কারো জীবনে অন্য কারো কটু কথা লাগতে দিবে না। ও চায় না কেউ ওর ভাইকে ধর্ষক বলুক, ও চায় না কেউ ওর বান্ধবীকে ধর্ষিতা বলুক। তাই তো অনেক রিকোয়েস্ট করে নীলার বাবাকে বিয়েতে রাজি করিয়েছিল। নীলার বয়স কম হওয়ার কোনো মতেই বিয়ের জন্য রাজি ছিলেন না, আর রাজি বা কীভাবে হবে সেটা তো ঠিক নাই। তার সাথে মেয়ে বিয়ে দেয় কে? রিশা নীলার বাবাকে অনেক বোঝানোর পর তিনি রাজি হলেন, কিন্তু একটা শর্ত দিলেন, তার মেয়ে যেন কোনোদিনও কষ্ট না পায়। সেই শর্তে আমার বাবা মা আগামী শুক্রবার আমাদের বিয়ে ঠিক করে আসেন। নীলার এখন মানসিক অবস্থা ভালো না, তাই রিশা ওকে আমাদের বাসায় এনে মানসিক সাপোর্ট দেবে, পড়ালেখায় আগ্রহী বানাবে। আমিও সেই রকম খুশি, কারণ যার জীবনটা আমি নষ্ট করলাম, যার সুখের সেই মায়াবী হাসি আমি কেড়ে নিয়েছি, আমি তাকে নতুন করে সাজাবো। আমি নিজেও তার সাজে নতুন করে সাজবো। আমার এই বেদনার জীবন আমি তার হাসিতে আলোকিত করব। আজ 4 দিন হয়ে গেল, যত ভাবছি নীলাকে নিয়ে, ততই আমি ওর প্রেমে পড়ে গেছি। মন থেকে অনেকটা ভালোবেসে ফেলেছি। এক জিনিস বারবার ভাবলে কার না ওই জিনিসের উপর মোহ আসবে না? আমার অবস্থাও তেমন হয়েছে। এর মাঝে রিশা ওর সাথে যোগাযোগ করতে মানা করেছে, তাই আমি কোনো যোগাযোগ করিনি। নিজে যে একবারে নেশাটা ছেড়ে দিয়েছি সেটাও না, ওকে নিয়ে সবসময় বিভোর থাকে। মাঝে মাঝে ওর সাথে করা করুণ দৃশ্যটা যখন মনে পড়ে, তখন নিজেই ঠিক থাকতে পারে না। ও যদি একবার বলে আমাকে মাফ করে দিয়েছে, তাহলে এইসব ছেড়ে দেবো আমি। অন্যদিকে রিশার বাবা আর আম্মা কথা বলতেছে। বাবা নীলাকে তো বাসায় নিয়ে আসবো, কিন্তু ভাইয়ার অবস্থা তো ভালো না, এখনো নেশাটা ছাড়তে পারেনি। যদি নীলার সাথে কিছু খারাপ করে, সামনে ওর আর আমার পরীক্ষা। আমার এক বন্ধুর সাথে কথা হয়েছে, ওর লন্ডনে একটা প্রতিষ্ঠান রয়েছে, সেখানে সারা নেশাগ্রস্ত থাকে, তাদের ট্রিটমেন্ট করে পুরো সুস্থ করে দেওয়া হয়। তাহলে কি তুমি ওকে আমাদের থেকে দূরে পাঠাতে চাও? আমাদের সময় দেওয়ার না কারণেই ওর এমন অবস্থা। আর এখনো যদি ওর পাশে না থাকি। তুমি চিন্তা করো না তো, শুধু 6 মাসের ব্যাপার। ও সুস্থ হলে এমনিতেই আমাদের কাছে ফিরে আসবে, তারপর আমরা পুরো সময় ওকেই দিব। কিন্তু এত তাড়াতাড়ি কেন? কোনো কিন্তু নয়, ছেলেটার এত কষ্ট আমি আর দেখতে পারছি না।
ওর হাত দেখেছো কোথায় কি ফাঁকা আছে? সব জায়গায় কাটার দাগ। কবে ঘরে আমরা থাকবো না, নিজের শিরাটা কেটে ফেলবে, তখন তো পুরো হারিয়ে ফেলবো ওকে। তাহলে কবে পাঠাচ্ছ ভাইয়াকে? কালকে ওর বিয়েটা হোক, তারপর রাতেই ওকে পাঠিয়ে দিব। রিশা, তুই একটু ওকে বুঝিয়ে বল মা। যা। ঠিক আছে বাবা। তাড়াতাড়ি কেন? ভিসা পাসপোর্ট সব রেডি হয়ে গেছে। কালকেই পরশুদিন সকালে ওর ফ্লাইট, তাই কালকেই ওকে নিয়ে যাব। ওর সব রেডি করতে হবে তাহলে? কিছু লাগবে না, আমার বন্ধুর সাথে কথা হয়েছে, ওখানে সব ব্যবস্থা করে দেওয়া হবে। আমার ভাবতেই খারাপ লাগছে, আমাদের এমন দিন দেখতে হবে। কিছুই করার নাই। এদিকে রিশা আমার কাছে আসলো। ভাইয়া একটা কথা বলবো তোকে। হ্যাঁ বল। আমি সিগারেট ধরেছিলাম একটা, সেটা ফেলে দিয়ে নিচে। সিগারেট খাচ্ছিলি তুই? আরে না, কোথায়? দেখ আমি দেখেছি, তুই কথা দিয়েছিলি আমাকে তুই নেশা ছেড়ে দিবি। কী করবো বল, নীলার সাথে যা করেছি সেটা মনে পড়লেই কষ্ট লাগে, আর কষ্টটা ভোলাতেই তো। কষ্ট ভোলাতে হবে না তোর, তোকে একটা কাজ করতে হবে। কি বল? অনেক দিনই তো বের হস না, কালকে তোর বিয়ে নীলার সাথে। কি সত্যি? হ্যাঁ, তবে তোকে এক কাজ করতে হবে। কি কাজ বল? তোকে আমাদের এসএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত হাওয়া বদল হয়ে আসতে হবে। মানে? মানে বাবা তোকে লন্ডনে পাঠাবে কিছুদিন ঘুরে আসার জন্য, সেখানে মতিয়ার আঙ্কেলের কাছে থাকবি তুই। কিন্তু কেন? দেখ নীলার মানসিক অবস্থা বেশি ভালো না, তুই যা করেছিস ও একেবারে ভেঙে গেছে। ওর সামনে পরীক্ষা, ওকে আমি এখানে নিয়ে এসে মানসিক সব ধরনের সাপোর্ট দিব, কিন্তু তোকে এখন দেখলে ও আরো ভেঙে পড়তে পারে। তাহলে আমাকে দূরে যেতে হবে? হ্যাঁ, কিছুদিনের জন্যই তো, আমাদের পরীক্ষার পরেই তুই চলে আসবি, ততদিনে তোকে মাফ করে দিবে নীলা। আর এখন তুই শুধু ওকে ভালোবাসবি। ওর জন্য আমি সব করতে পারবো। যদি বলস সারা জীবন অপেক্ষা করতে, তা আমি ওর জন্য করতে পারবো। এই তো আমার লক্ষ্মী ভাইয়া। তাহলে আমার ব্যাগ গোছাতে সাহায্য কর। তোর কিছুই নিতে হবে না, সব মতিয়ার আঙ্কেল ব্যবস্থা করে নেবেন। ওকে ঠিক আছে। রিশা নিচে গিয়ে বলল আমি রাজি আছি। আর আমি ভাবছি নীলা যদি এতে খুশি থাকে তাহলে আমিও খুশি, কিন্তু আমার মনে সন্দেহ হচ্ছে নীলা কি আমার মতো ধর্ষককে মেনে নেবে? আমাকে কি স্বামী হিসেবে মেনে নেবে ও? যদি নাইবা মানে তাহলে আমাকে বিয়ে করতে রাজি কেন ও? নাকি শুধু রিশার জোড়াজুড়িতেই ও রাজি হয়েছে? জানি না, কিছুই বলতে পারি না আমি। পরের দিন সাদাসিধেভাবেই আমার বিয়ে হলো। দেখতে পারলাম নীলার বাবা আর আমার মুখে হাসে, কোনো চিহ্নই নেই। থাকবে বা কী করে? তারা ধর্ষকের সাথে তাদের মেয়ের বিয়ে দিয়েছে। সমাজে ধর্ষককে মেনে নেয় কজন? এর মাঝে আমি নীলার কোনো দেখা পেলাম না। ভাবলাম ওর সাথে একটু কথা বলবো, কিন্তু আমাদের বিয়েটা হয়ে গেল। রিশা আর আম্মু ওকে নিয়ে আমাদের বাসা চলে গেল, আর বাবা আমাকে নিয়ে যাচ্ছেন এয়ারপোর্টে। দেখলাম বাবার চোখে পানি, থাকবেই বা না কেন। কিন্তু আমি কাঁদছি না, আমি খুশি, কারণ নীলা এতে খুশি থাকবে। এখন থেকে নীলা সবই আমার। আমিও চাই নীলা ভালো রেজাল্ট করুক, অনেক ভালো রেজাল্ট করুক। নীলা সেটাই আমি চাই। আমাকে এয়ারপোর্টে নিয়ে আসলো বাবা। দিশা বলল লন্ডনে পাঠিয়ে দেবে আমাকে, কিন্তু না, বাবা আমার হাতে ভিসার পাসপোর্ট দিল। দেখলাম চীনে পাঠাচ্ছে বাবা। চীনে গিয়ে কী করবো আমি? সেখানে ভাষা বোঝার তো অনেক কষ্টকর। বাবাকে কিছু জিজ্ঞাসা করার আগেই আমার ঘাড়ে একটা ডাক্তারের মতো কেউ একটা ইঞ্জেকশন ঢুকিয়ে দিল। বাবাকে শেষবারের মতো দেখলাম, খুব কেঁদে যাচ্ছে আর বলছে ওকে কষ্ট দিতে। আমি শেষবারের মতো বেহুশ হয়ে গেলাম, কিছুই মনে পড়লো না পরে কি হলো। আর এদিকে নীলাকে নিয়ে রিশা ওর ভাইয়ের রুমে আসলো। নীলা রুমটা দেখে একবার তাকালো, তারপর কেঁদে দিল। কি হলো, কাঁদছিস কেন? কাচ্ছি কারণ এই রুমেই আমার নামের সাথে একটা নাম জড়িত হয়েছে, সেটা হলো ধর্ষিতা। তুই এমন বলিস না তো, তুই আর ধর্ষিতা নেই, তুই এখন আমার ভাবি। আমি তার ছোট বোন এখন থেকে। যে ঘরে নিজের সব হারালাম সেই ঘরে, আর যে আমার সব কেড়ে নিল, তার সাথে কিভাবে আমি সংসার করবো বল? তোর এটা ভাবতে হবে না, দেখবি সবাই একসময় স্বাভাবিক হয়ে যাবে। বাবা ভাইয়াকে লন্ডনে পাঠিয়ে দিয়েছে, আমাদের পরীক্ষা হওয়ার আগেও আর আসবে না। তুই আগের কিছুই ভাববি না, যা হয়েছিল এখানে থাকতে, যা হয়েছিল মনে কর একটা স্বপ্ন। আর তোকে আপাতত এখানে থাকতে হবে না, তুই আমার সাথে আমার রুমে থাকবি। তোর সমস্যা হবে না তাতে? হুম,
আমার ভাবি তুই এখন। ভাবিরা নাকি মায়ের সমান হয়। তাহলে আমার মায়ের সাথে থাকতে সমস্যা কি রে? আর একদম কাঁদবি না, কিছুই হয় নাই তোর। নীলা কাঁদা বন্ধ করে দিল। এরও তো এতে কষ্ট হচ্ছে না, ওর কষ্ট হচ্ছে রিফাত নামের ছেলেটাকে সে এত বড় ধোঁকা কিভাবে দিল। খুব ভালোবাসতো ছেলেটা নীলাকে। এবার বিশেষ পরীক্ষা দেবে রিফাত। অনেকদিন ঘুরেছিল রিফাত এই নীলার পেছনে। নীলা মনে মনে রিফাতকে ভালোবাসলেও ভাবার ভয়ে কখনো বলেনি, কারণ যে ছেলেকে তার বাবা ঠিক করবেন তাকেই বিয়ে করতে হবে নীলার। নীলার রিফাতের শেষ কথাবার্তা এমন ছিল। তুমি কেন বোঝো না কতটা ভালোবাসি? এভাবে তোমার পিছনে কতদিন ঘুরবো বলো? আমার নিজের পড়ালেখাও তো ঠিক নেই, এখন তোমার পিছনে ঘুরে। দেখুন, আমি বিয়ের আগে কাউকেই ভালোবাসতে পারবো না। আপনি এইভাবে আমার পিছনে না ঘুরে ভালো একটা চাকরি পেলে আমার বাবাকে বলুন। আমার বাবা যদি আপনার সাথে বিয়ে দিতে রাজি হয় তাহলে তখন আমাকে ভালোবাসতে রাজি আছি। আমি শুধু আমার স্বামীকেই ভালোবাসবো, আর কাউকে নয়। আপনি এইভাবে আমাকে আর বিরক্ত করবেন না। আমার চাকরি পাওয়া পর্যন্ত তাহলে আমার জন্য অপেক্ষা করবে? যেভাবে বলছেন মনে হয় আমি আপনাকে পছন্দ করি। আমি অপেক্ষা করতে যাব কেন? আপনার আগে কেউ যদি কোনো ভালো চাকরিওয়ালা ছেলে যদি আমার হাত চায় তাহলে বাবা তার সাথেই বিয়ে দেবেন। এটা আমি কখনো হতে দিব না। ভালোবেসেছি তোমায়, তোমাকে পেয়েই ছাড়বো আমি। দেখো, খুব শীঘ্রই আমার হাতে চাকরি চলে আসবে, তখন আমি তোমাকে আমার বাসার বউ করে নিয়ে যাব। নীলা মনে মনে ছেলেটাকে পছন্দ করত, করবেই বা না কেন? যে ছেলেটা 3 বছর পেছনে থাকতে পারে তাকে তো ভালো লাগবেই। রিফাতের কথা মনে পড়তেই নীলা একটা দীর্ঘশ্বাস ফেলল। আমি ছিলাম অজ্ঞান অবস্থায়। আমাকে যে চিনে নিয়ে যাওয়া হচ্ছিল সেটা শুধু বিষা দেখে বুঝতে পেরেছিলাম, কিন্তু বাবা আমাকে এভাবে চিনে কেন পাঠাচ্ছে সেটা তখন বুঝতে পারিনি। আমাকে নিয়ে আসা হয় পৃথিবীর সবচেয়ে বড় স্মোকিং রেস্ট্রিকেট হাউসে, যেটার ভারপ্রাপ্ত রয়েছেন আমার ছোট মামা। এখানে নেশাগ্রস্ত মানুষকে কষ্টের মাধ্যমে নেশা থেকে মুক্ত করা হয়। জীবনের মানেটা যে নেশা হতে পারে না, এখানে সেটাই বোঝানো হয়। এখান থেকে যারাই বের হয়েছে এখনও অবধি শোনা যায়নি সে আর একটা নেশা করেছে। একটা সিগারেট খেতে গেলেও নাকি তার হাত পা কাঁপতে থাকে। আমাকে এখানেই নিয়ে আসা হলো। চীনের ওয়াংফু নামক বিরাট জঙ্গলের মাঝে এই বিরাট ভবন। জঙ্গলের জায়গাটা নির্বাচন করা হয়েছে বলে কেউ এদিকে আসা যাওয়া করে না। চারদিকে অনেক কড়া নিরাপত্তার জন্য মানুষ বন্দুক হাতে দাঁড়িয়ে থাকে। এখান থেকে পালানো তো অসম্ভব। আমাকে এখানে রাখা হলো একটা রুমে। রুম বলতে সেটাকে জেলখানা বলা চলে, তবে একটু উন্নত মানের। আমার ছোট মামা এসে আমার মুখে পানি দিলেন। আমি ভয়ে লাফিয়ে উঠলাম। কি হয়েছে মামা, তুমি এখানে? আমি এখানে না, তুমি আমার কাছে। মানে তুমি বলতে চাও আমি তোমার সেই পাগল কারখানাতে? পাগল কারখানা হতে যাবে কেন? হয়তো একই। দুলাভাইকে অনেক আগেই বলেছিলাম তোকে এখানে পাঠিয়ে দিতে। বলেছিলাম তোকে কোনো কষ্ট দিব না, কিন্তু দেরি করে পাঠালো। নিজের শরীরটা কি করেছিস? আরে মামা, কিছুই করি নাই তো, আমি ঠিক আছি। সেটা দেখে বোঝা যাচ্ছে কতটা ভালো আছোস। বাদ দাও তো, ভালোই হলো। একটু ঘুরে দেখতে পারবো চিন্তা। হুম, এখনই তোকে বের হতে দেওয়া যাবে না, আগে তোকে নেশা ছাড়তে হবে। আমি তো ছেড়েই দিয়েছি। ছেড়ে দিয়েছিস তাহলে নে, ধর তো। মামা আমার দিকে কিছুটা কোকেন এগিয়ে দিল। সেদিন এটার সুরে মাতাল হয়ে গিয়েছিলাম, তাই নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমি মামার থেকে নিতে গেলাম। মামা দাও তো। দেখছস, এখন রাত হয়ে গেছে, একটু পর খাবার আসবে তোর, খেয়ে ঘুম দিবি। কালকে থেকে তোর ট্রেনিং শুরু হবে। নেশা ছাড়ার ট্রেনিং। মামা চলে গেলেন। আমি আশেপাশে তাকালাম, দেখলাম বিদেশি জেলখানার মতো জায়গা। বড় বড় আসামিদের আলাদা যেভাবে রাখা হয় আমাকেও সেভাবে রাখা হয়েছে। জানালা বলতে বিছানার উপরে ছোট একটু রয়েছে, সেটা দিয়ে তাকিয়ে দেখলাম বাইরে অন্ধকার, মানে রাত হয়ে গেছে। একটু পর আমার খাবার আসলো, চীনের খাবার, সব আধা সিদ্ধ, তাই বেশি খেতে পারলাম না, বমি করে দিলাম। তারপর বিছানায় শুয়ে পড়লাম। অনেক ঠান্ডা, কিন্তু গায়ে কিছু দেওয়ার মতো কিছুই নাই। একটা কাঁথা থাকলেও তো হতো, কিন্তু সেটাও নাই। আমি মামাকে ডাক দিয়েছিলাম, যেহেতু দরজা আটকানো তাই বের হতে পারছি না, কিন্তু ভালোই ঠান্ডা। এতক্ষণ তো তাপমাত্রা ভালোই ছিল, কিন্তু হঠাৎ মনে হলো ঠান্ডা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এতক্ষণ মাথায় শুধু নেশার ভূত লেগে গিয়েছিল, কোকেনের লোভে পড়ে গিয়েছিলাম। ভাবছিলাম মামা কিছুটা দিয়ে গেলে ভালো হতো হয়তো, কিন্তু এখন সব বাদ দিয়ে কীভাবে ঠান্ডা থেকে বাঁচা যায় সেটা ভাবছি।
হাত পা গটি মেরে শুয়ে পড়লাম। কাঁপতে কাঁপতে সারা রাত পার করলাম। অনেকটা ঠান্ডায় কেটে গেল। ঠান্ডার সীমা পার হয়ে গিয়েছিল। নিজের জীবনটা যে চলে যায়নি সেটাই আমার পরম সৌভাগ্য। ভোরের দিকে রুমটা দেখি আস্তে আস্তে গরম হতে লাগছিল। অনেকটা গরম হয়ে গিয়েছিল। সারা রাতে সন্ধ্যা কেটে যাচ্ছিল। আস্তে আস্তে তখন ঘুমিয়ে পড়লাম। সকালে উঠলাম। সকালে খাবার দিল, কিন্তু আবারও কিছু খেতে পারলাম না। ভাবলাম মামা মনে হয় আমার খেয়াল ভালোই রাখবে, কিন্তু বুঝলাম এখানে তার নিজের ভাগ্নের উপরে কোনোরূপ মায়া দেখাবে না। খাবার খেয়ে যখন আমাকে নিতে মামা আসলেন, বুঝলাম মামা মনে হয় আমাকে নিয়ে বের হবে। বের তো হলেনি, তবে সেটা জঙ্গলের ভিতরে। দেখলাম এখানে শুধু আমি একা নই, আরও 50 জনের মতো রয়েছে আমার সঙ্গে। আমাকে কোথায় নিয়ে যাচ্ছিল মামা বুঝছিলাম না, তবে একটু সামনে তাকাতে দেখলাম সবাই পাথর ভাঙার কাজে নিয়োজিত। বড় একটা পাথরের পাহাড়, আর সবাই সেটাই হাতুড় দিয়ে ভাঙছে, আর সেটার তদারকি করছে বন্দুক হাতে মানুষ। তাহলে কাজে লেগে পড় তুই। আমি? হ্যাঁ তুই। যতদিন না তোর মানসিক সুস্থতা হচ্ছে ততদিন কষ্ট করতেই হবে। আমি ঠিক হব সেটা বুঝবে কবে? প্রত্যেক 2 দিন পর পর চেক করা হবে। সেখানে যদি তোর নিকোটিনের ঘনমাত্রা কম হয় তাহলে তুই সুস্থ। ও, অনেক নেশাই তো করেছিস, এখন সেগুলো কষ্ট করে কমাতে হবে। রোজ একই রকম কাজ চলতে থাকবে তোর উপর। তোর কোনো আর্তনাদ শোনা হবে না। আমি কিছু বললাম না আর, কারণ মামার কাছে আগেও শুনেছি এখানে কারো কোনো কথাই শোনা হয় না। আমি ভাবতেও পারছি না আমার জায়গা এখানে হবে। রোজ রোজই আমার উপরে এমন চলতে লাগলো। সারাদিনে বড় হাতুড়ি পাথরে পিটিয়ে হাতে ব্যথা আর হাত কেটে যেত, আর রাতে ঠান্ডায় ভুগতে হতো। তো আমার নিকোটিনের মাত্রা স্বাভাবিক হচ্ছিল না। এখানে বেশিরভাগ মানুষের চীনের প্রত্যেক সপ্তাহে একদিন একটা মারামারির প্রোগ্রাম করা হয়। সেখানে সবাই মারামারি করে। প্রথম কিছুদিন ভালোই ছিলাম, কিন্তু তারপর থেকে প্রত্যেক সপ্তাহে আমাকেও মারামারি করতে হতো। মার খেয়ে নাক ফেটে যেত, হাত পা ফুলে যেত, তাও কেউ মায়া দেখাতো না। অবশ্য এদের সাথে থাকতে থাকতে অনেকগুলোর সাথে বন্ধুত্ব হয়ে গেছে। হালকা হালকা চীনা ভাষা আর কিছু মারামারি লিখে ফেলা হয়েছে। আস্তে আস্তে আমার সব বন্ধুগুলো সুস্থ হয়ে যেতে লাগলো। নতুন লোক আসতে লাগলো, কিন্তু আমি এখানেই রয়ে গেলাম। দেখতে দেখতে 4 মাস কেটে গেল। আমারও কাটছে এখনও একই নিয়মে। অনেকটা অভ্যাস হয়ে গেছে এখন। মামা বলছে আমি নাকি সুস্থ হয়ে যাচ্ছি আস্তে আস্তে। খুব শীঘ্রই নাকি আমি এখান থেকে যেতে পারবো। আর অন্যদিকে নীলা আর রিশার পরীক্ষা শেষ। নীলা, রিশা আর রিশার বাবা আম্মু বসে আছে ড্রয়িং রুমে। পুরো 4 মাস হয়ে যায় ছেলেটার সাথে একটু কথা বলতে পারলাম না। একটু কথা বলিয়ে দিলে কি হয়? দেখো মতিয়ার, এর সাথে কথা হয়েছে, ও খুবই ভালো আছে ওখানে, আর নেশা একদম ছেড়ে দিয়েছে। আর কিছুদিন পরেই ও ফিরে আসবে, তখন মন মতো কথা বইল ওর সাথে। আমার একটুও ভালো লাগছে না, ওর কথা খুব মনে পড়তেছে। বাবা আমাদেরও পরীক্ষা শেষ, তুমি ভাইয়াকে এখন নিয়ে আসো। হ্যাঁ নিয়ে আসবো, তোরা চিন্তা করিস না। চিন্তা তো হবেই, 4 মাস হয়ে গেল ভাইয়া বাইরে, একটাবার কথাও হলো না ওর সাথে। তুমি একটু মেয়েটার কথা ভাবো। ওর বিয়ে হয়েছে, কিন্তু স্বামীর মুখটাও দেখতে পারলো না। ঠিক আছে, আমি কথা বলে দেখছি তাড়াতাড়ি নিয়ে আসতে পারি কিনা। তাই দেখো। নীলা সেখান থেকে রিশার রুমে চলে গেল। ঋষভ পেছনে পেছনে গেল। ঋষা এখনও ভাবতে পারে না তার বিয়ে একজন ধর্ষকের সাথে হয়েছে, কিন্তু ভাগ্য তাকে মানাচ্ছে। এর মাঝে রিফাতের সাথে দেখা হয়েছিল ওর। রিফাত বিসিএস দিয়েছিল, সেটাই ভালো করে উত্তীর্ণ হয় একটা কলেজের প্রভাষক হিসেবে চাকরি পায়। তারপর সে চলে যায় নীলার বাসায়, কিন্তু গিয়ে যেটা শুনতে পায় সেটা ওর মাথায় আকাশ ভেঙে পড়ে। যাকে ও ভালোবেসেছিল, যার জন্য এত কষ্ট, তার বিয়ে হয়ে গেছে। কিছু করা ছিল না রিফাতের। কি করবে ও বুঝে উঠতে পারেনি। তবে ওকে নীলার সাথে কথা বলতে হবে। নীলার শেষ পরীক্ষার দিন রিশা নীলা পরীক্ষা দিয়ে বের হচ্ছিল, তখন রিফাত বাইরে দাঁড়িয়েছিল। দূর থেকে নীলা রিফাতকে দাঁড়িয়ে থাকতে দেখে। নীলার মনেও হাহাকার শুরু হয়ে যায়। মনে মনে তো রিফাতকে পছন্দ করতে নীলা। ছেলেটা যদি শোনে ওর বিয়ে হয়ে গেছে, তাহলে কি করবে সেটা নীলা ভাবছিল। নীলা যখন ওর সামনে দিয়ে মাথা নিচু করে চলে যাচ্ছিল, তখন রিফাত ডাক দিল নীলাকে। একটু শুনে যাও নীলা। জি, কিছু বলবেন? ভালোই তো সুখে আছো বিয়ে করে। সুখে আছি মানে? কথাটা শুনে নীলার চোখে পানি চলে আসলো।
সুখেই তো থাকবা। বিয়ে হয়েছে বড়লোক ছেলের সাথে, আমি তো গরিব ছিলাম। আমার ভালোবাসা কোনো দাম ছিল না তোমার কাছে। দেখুন, আপনি আমার থেকেও ভালো মেয়ে পাবেন। আমার তো ভালো কাউকে দরকার ছিল না, তোমাকে দরকার ছিল। দেখো, তুমি বলেছিলে ভালো একটা চাকরি নিয়ে তোমার বাবার কাছে গিয়ে তোমার হাত যেন আমি চাই। তোমার বাবা যদি বিয়েতে রাজি হয় তাহলে ভালোবাসবে আমাকে। আজ ভালো একটা চাকরি আছে আমার, তোমার বাবার কাছেও গিয়েছিলাম, তবে শুধু তোমাকে পেলাম না আমি। দেখুন, আপনাকে আগেও বলেছিলাম আমার বাবা যার সাথে আমার বিয়ে দেবেন আমি তাকেই বিয়ে করব। এখানে আমার করার হয়তো কিছুই থাকে না আর। হ্যাঁ, সব ভালোবাসা হয়তো প্রাপ্য থাকে না। আমি ভালোবেসেছিলাম মনে প্রাণে তোমাকে, কিন্তু পেলাম না। পেলাম না বলে যে তোমার উপর থেকে আমার ভালোবাসা কমে যাবে সেটা ভেবো না। না পেলেও তোমার পাশে সর্বদা থাকবো। স্বামী হিসাবে না থাকতে পারি, একজন ভালো বন্ধু হিসাবে তো থাকতে পারবো। আপনি জান এখন আমার বান্ধবী দাঁড়িয়ে আছে। নীলা কিছু বলতে পারছিল না আর, তাই ও সেখান থেকে চলে আসলো। রিশা এই ব্যাপারে কিছু জিজ্ঞাসা করলো না, কারণ রিশা জানতো নীলা ছেলেটাকে পছন্দ করত। এখানে রিশা আর কিছুই করার নেই। কিছুদিন কেটে যাওয়ার পরে নীলা একদিন রিশাকে বলল, তোর সব কথাই তো আমি শুনি, আমার একটা কথা শুনবি? একটা কেন, হাজারটা বল আমার ভাবি, তোমার সব কথা শুনবো। তুই তো এই রিফাত নামের ছেলেটাকে চেনোস তাই না? হ্যাঁ, ওই যে তোর পিছনে ঘুরতো। হ্যাঁ, ছেলেটা অনেক ভালো। তুই যদি ওকে ভালোবেসে ওর জীবনটা একটু সাজিয়ে দিতি। কি? দেখ, আমার জন্য ওর জীবনটা নষ্টের পথে যাচ্ছে। কোনো বাজে স্বভাব নেই ওর। ওর কষ্টটা তো আমি বুঝি। তুই কি বলতেছিস, আমি ওর সাথে রিলেশন করব? দেখ, রাগ করিস না, আমি শুধু বললাম, এখন তোর ইচ্ছা। আমার কিউট ভাবি, তুমি ভয় পাচ্ছ কেন? এটা আমিও ভাবছিলাম, আমার জন্যই তো তোকে আমার ভাইয়াকে বিয়ে করতে হলো। তাহলে তোর ওই আশিককে আমিই বিয়ে করব। যা, এবার খুশি তো? দুজনে হেসে দিল। নীলা খুশি হয়েছে, কারণ রিফাত নামক ছেলেটার জীবনে ও ওর থেকেও ভালো একটা মেয়েকে দিতে চলেছে। ও নিজে তো ধর্ষিতা, কিভাবে এই ধর্ষিতা রিফাতের জন্য অপেক্ষা করত? তাই তো সে রিশার ভাইকেই বিয়ে করেছে। যে তাকে ধর্ষিতা বানিয়েছে সে তাকেই বিয়ে করেছে। দেখতে দেখতে পুরো 6 মাস সময় হয়ে গেল। আমি এখন পুরো সুস্থ, শুধু নিকোটিন থেকে নয়, এতদিন আমার ব্রেনে যে টিস্যু ড্যামেজ হয়েছিল সেটাও ট্রিটমেন্ট করা হয়েছে, যেটা আমার অজানা ছিল। আমি সবার মতো এবার স্বাভাবিক। আমি পুরো স্বাভাবিক হয়ে নীলার কাছে যাব। নীলাকে আমার ভালোবাসায় ভরিয়ে তুলব, ভুলিয়ে দিব সব কষ্ট ওর। এতদিনে দাড়িটা একটু ঘন করে রেখেছিলাম, সেটা একটু স্টাইল বাড়াচ্ছে এখন, পুরো তামিল ছবির নিখিলের মতো লাগছে। মামা আমাকে 1 সপ্তাহ চীনের কিছু বিখ্যাত জায়গা ঘোরালো। আমি তো জায়গাগুলো ঘুরে অনেক মুগ্ধ হলাম। আসলেই চীন অনেক উন্নত হয়ে গেছে, সব কিছু দেখে মুগ্ধ হওয়ারই কথা। অনেক ছবিতে দেখেছি, কিন্তু আজ চীনের সৌন্দর্য দেখলাম। সবচেয়ে আকর্ষণীয় জায়গাটা ছিল চীনের গ্রেট ওয়াল। চীনের আত্মরক্ষার জন্য বানানো দেয়ালটা এখন চীনের সবচেয়ে সুন্দর জায়গার মধ্যে একটা। তবে যারা ওপরে ভ্রমণ করতে চায় তাদের একটু কষ্টকর, কারণ ওপরে উঠতে যান চলে যাবে। পুরো 1 সপ্তাহ আমার ছোট মামা হয়েছিলেন। সেই পাগলখানায় তো মামা নিজের দায়িত্ব পালন করেছিলেন, কিন্তু আমার জন্য পুরো সপ্তাহে ছুটি নিলেন। এখন দাঁড়িয়ে আছি এয়ারপোর্টে, সোজা ঢাকার ফ্লাইট। বাসার কথা অনেক মনে পড়তেছে। সবাইকে ছাড়া থেকেছি, কিন্তু কখনো বাসা থেকে এত দূরে ছিলাম না। আর রোজই তো খোঁজ নিতে পারতাম, কিন্তু এখানে আসার পর তো আর কোনো খোঁজ নিতেই পারেনি। অবশ্য মামা আমাকে কোনো খোঁজ নিতে দেয়নি, তিনি বাবার সাথে কথা বলেছেন। মামাকে বিদায় দিয়ে উঠে গেলাম আমি বাংলাদেশের বিমানে। পরনে একটা ব্ল্যাক প্যান্ট আর গায়ে নেভি শার্টের উপরে কালো ব্লেজার। চীনের ভালোই ঠান্ডা ছিল, তবে আমাকে যেভাবে ঠান্ডা গরমের অভ্যাস করানো হয়েছে তাই শরীরে তেমন কোনো প্রভাব পড়তেছে না। তবে নিজে অনুভব করলাম নিজের আগের শরীর থেকে এখন অনেকটা উন্নত হয়েছে। মুখের সুন্দর লোকটা মারামারিতে নষ্ট হয়ে গেছে। সবই ঠিক আছে, শুধু কপালে একটা দাগ রয়ে গেছে এখনও। প্রথম দিন মারামারিতে কেটেছিল, সে কি বেদনাদায়ক ছিল। রাতের সময় আমি বসতে পেরেছি। ট্রেনে বসলাম, আশেপাশে সবাই বাঙালি। তারপর মামার কিনে দেওয়া ইয়ারফোনটা নিলাম। তারপর মামার কিনে দেওয়া ফোনটা দিয়ে গান ছাড়লাম। আমার ফোনে সমস্যা হবে না, কারণ ফোনে তো সিমই নাই। শুধু আইফোন কিনে দিল শুধু ভাব নেওয়ার জন্য। তবে আমি ভাব নেব কি, কারণ আশেপাশে সবাই কাছে আইফোন। আমাদের দেশে
আইফোন সহজলভ্য না হলে চীনে এটা সহজলভ্য, কারণ এখানে সবার কাছেই টাকা আছে। যে গরিব সেও বড় লোক এখানে, সেটা আমার মনে হয়। আমি মনে মনে একটা মৃদু হাসি দিলাম, কারণ আজকে কতদিন পর বাসায় যাচ্ছি। নেশা পুরো ছেড়ে দিয়েছি। মামার কাছে যা শুনেছিলাম সেটাই হচ্ছে। ওইখানে যে একবার যায় আর বের হয়, সেখান থেকে সে কোনোদিনও ওই নেশা জিনিস হাতে নেবে না, সেটা আমি বুঝতে পেরেছিলাম যখন সুন্দরী এয়ার হোস্টেস আমার পাশের মেয়েটাকে একটা গ্লাসে স্যাম্পেইন দিয়েছিল। যদি আগের সময় হতো তাহলে নিশ্চয়ই আমার টেস্ট করতে মন চাইতো, কিন্তু তখন আমার বমি আসছিল। তার মানে বোঝা যাচ্ছিল আমি পুরা নেশা থেকে মুক্ত থাকতে পারবো। তবে মামা পুরো দমে মানা করেছিল ভুল করেও যেন আবার নেশার অভ্যাস না করি, তাহলে এর পরের বার অনেক ঝুঁকি হবে, যেটা বাবাকেও অনেকবার করে বলেছে। বাবা ঢাকা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে আমার জন্য। আমার ফ্লাইটও টেক অফ করলো। পৌঁছে গেলাম আমি আমার ঢাকায়। দেখলাম বাবা আমার জন্য দাঁড়িয়ে আছে। ভেবেছিলাম সাথে বাসার সবাই এসেছে, কিন্তু না, কেউ নেই। তাই মনটা একটু খারাপ হলো। বাবা, আমাকে মাফ করে দিস। আমি তোকে আর বাসার কাউকে না জানিয়ে তোকে চীনে পাঠিয়ে দিয়েছিলাম তোর মামার কাছে। আরে বাবা, বাদ দাও তো এসব। আমি কিছুই মনে করিনি। তুমি তো আমার ভালোর জন্যই করেছো, তাহলে সমস্যা কোথায়? কিন্তু বাসার আর কাউকে তো দেখতে পাচ্ছি না। আম্মা, নীরা, রিশা ওরা আসেনি? আমি আনিনি, ওরা তো তোকে নিয়ে আসার জন্য কবে থেকে বলতেছে। আজকে ওদের সারপ্রাইজ দিব, তাই কাউকেই বলিনি। ও ঠিক আছে, চলো এখন। চল। আমের বাবা চললাম বাসার দিকে, আর অন্যদিকে নীলা আর রিশা বের হয়েছে আজকে অনেক সেজে। অবশ্য নীলা সাজেনি, আজকে রিশা অনেক সেজে বের হয়েছে। এর মাঝে নীলার মাধ্যমে রিফাত আর রিশার রিলেশনটা হয়ে যায়। অবশ্য রিফাত মোটেও করতে রাজি হয়নি, কিন্তু রিশা যেভাবে ধরেছিল সেটাই রাজি না হয়ে যাবে কোথায়। শুধু রিলেশন না, রিফাতের মাঝে রিশার বাসাতেও বিয়ের কথা বলতে আসছিল। ভালো চাকরি থাকাতে রিশার বাবা মানে আমার বাবা আর আম্মা মানা করতে পারেনি। রিফাত একটু তাড়াতাড়ি সব করেছে, কারণ দেরি করার জন্য ও নীলাকে হারিয়েছে, কিন্তু রিশাকেও হারাবে না। অবশ্যই রিফাত চাইলেও প্রতিশোধ নিতে পারত, কিন্তু অমন টাইপের ছেলেও না, খুব মিশুক একটা ছেলে। সবাইকে কিভাবে খুশি রাখতে হয় সেটা খুব ভালো করে জানে। আজকে রিশা রিফাতের রিলেশনের মাত্র 1 মাস 3 দিন হয়, তবে আজকে রিশার জন্মদিন, তাই সে বের হয়েছে রিফাতের সাথে একটু ঘুরতে। বাসায় আম্মুকে বলে এসেছে, কিন্তু ওরা জানে না আজকে সৃজন আসবে। তাই রিশা মনের সুখে ঘুরছে রিফাতের সাথে। ওদের দুজনের সাথে মনমরা হয়ে হাঁটছে নীলা। নীলারও স্বপ্ন ছিল কেউ এভাবে ওর সাথে হাঁটবে, মন খুলে সব কথা বলবে ওর সাথে, কিন্তু না, ওর জীবনটা যে পুরো পাল্টে গেছে। বিয়ে হলো যে ওর সর্বনাশ করেছে, এগুলো ভাবছে আর মনমরা হয়ে হাঁটতেছে। ওর একটা পার্কের পাশে রাস্তায় একটা দোকানের পাশে বসে পচে খাচ্ছিল। এক পাশে রিফাত বসলো, রিফাতের পাশে বসলো রিশা, আর রিশার পাশে বসলো নীলা। রিফাত নীলার মন খারাপ দেখে একটু হাসানোর চেষ্টা করলো। রিফাত জানে নীলার সাথে কি হয়েছিল, কেন এমন করেছে, তাই এখন আর বন্ধু না, একজন বড় ভাইয়ের মতোই সাপোর্ট করে নীলাকে। নীলাও রিফাতের কথা শুনে হাসছিল। তখনই রিশার ব্যাগটা পড়ে যায় মাটিতে। ও নিচু হলো ব্যাগটা তুলতে, তখন বাবা ওদের পাশ দিয়ে যাচ্ছিল। কেন জানি আমারও ফুচকা খেতে মনে যাচ্ছিল। ভাবলাম নামি, তাই বাবাকে বললাম দাঁড়াতে, কিন্তু ফুচকার দোকানে দেখলাম নীলার একটা ছেলে হেসে হেসে ফুচকা খাচ্ছিল। মনটা ছড়াৎ করে উঠল। আমি কি ভুল দেখলাম? না, তা হতে পারে না। যাকে আমি খুব কাছে দেখেছি তার চেহারা তো ভুল করতে পারে না কোনো মতেই। হ্যাঁ, ওইটা নীলা, আমি শিওর। কিন্তু ও এখানে ওই ছেলের সাথে কেন? কে ওই ছেলে? কি হলো, দাঁড়ালি কেন? ফুচকা খাবি নাকি? আরে না, এমনি দাঁড় করালাম, চলো তো। দূর, তুইও না? জানি ফুচকা খেতে মন চাচ্ছে তোর, খুব পছন্দ করস। চল দুজন মিলে খাই। আরে না বাবা, ভুলে গেছো রিশার জন্মদিন আজকে, আমাদের তো তাড়াতাড়ি বাসা যেতে হবে। চীনে থেকেও ও বোনের জন্মদিনের কথা এখনো ভুলোস নাই? সেটা কি ভোলা যায়? বাবা আমাকে নিয়ে বাসা চলে আসলো, আমা তো আমাকে দেখে সেই খুশি। খুশি হবেই বা না কেন, তার ছেলে এতদিন পর এসেছে। আমি নীলাকে আর খুঁজলাম না, কারণ দেখলাম নীলা খুব সুখে আছে। কিন্তু রিশাকে খুঁজলাম, কিন্তু পেলাম না। আম্মা, রিশা কোথায়? একটু বের হয়েছে বাবা। হো, দাঁড়া, ওকে ফোন দিতেছি। না, ফোন দেওয়ার কোনো দরকার নাই, ওই একাই আসুক। আজকে ওর জন্মদিন, আমি এমনিতেই সারপ্রাইজ দিব ওকে। তাও আম্মু রিশাকে ফোন দিয়ে তাড়াতাড়ি আসতে বললো, কিন্তু রিশার কোনো খবর নাই। নীলাও বাসায় ফেরে না, রিশাও না।
আম্মু বলল দুজনে একসাথে বের হয়েছে। ফোন দিয়ে আমি এসেছি সেটা বলতে চেয়েছিল আম্মু, কিন্তু রাত 8টা বেজে যায়, এখনও রিসার আসার কোনো নামগন্ধ নাই। আমি আর থাকতে পারলাম না, কারণ এখন খুব তাড়াতাড়ি ঘুম আসে। পুরো 6 মাস রাতে ঘুমাতে পারিনি, আর যে ওষুধ খাওয়া হয় সেটাতে যত চেষ্টা করি কিন্তু জাগতে পারি না। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, তখন যেটা দেখলাম, তাহলে কি নীলা ভালোই শোকে ছিল আরেকটা ছেলেকে নিয়ে? আমার মনটা পুরো জ্বলে যাচ্ছিল সেটা ভেবে। তবে একটু শান্ত হলো, কারণ ঘুমিয়ে পড়লাম আমি। আর এদিকে রিশা নীলা একটা রেস্টুরেন্টে গিয়েছিল। ওদের এটাই প্ল্যান ছিল, পুরো বিকাল সন্ধ্যায় ঘুরবে। ঘোরা শেষ হলে ডিনার করে বাসায় ফিরবে। বাসায় ফিরতে ফিরতে 9টা বেজে গেল ওদের। রিফাত ওদেরকে নামিয়ে দিয়ে ওর বাসায় চলে গেল। অনেক জোরাজোরি করছিল রিশা ওকে বাসায় আসতে, কিন্তু ওর নাকি কি কাজ ছিল। রিশা আর নীলা বাসায় ঢুকলো। এতক্ষণ কোথায় ছিলি? আম্মু বইল না, ও ডিনার না করেই আসতে দিল না। ওর সাথে খেয়ে দিয়ে তারপর আসলাম। ফোন দিয়েছি কখন? নাকি আমার ফোনের কোনো দাম নেই? এখনো কিন্তু বিয়ে হয়নি, যে যা বলবে তাই শুনতে হবে ওর। আরে তুমি রেগে যাচ্ছ কেন? তুমি তো পাঠালে। আর নীলা, তুই একটু বোঝাতো আম্মুকে। চুপ! ও কি বোঝাবে? সৃজন এসেছে সেই সন্ধ্যায়, তোর জন্মদিন পালন করবে বলে তোর বাবার সাথে কেক নিয়ে এসেছে। এতক্ষণ অপেক্ষা করছিল, কিন্তু আর না, পরে ঘুমিয়ে গেছে। কি, তুমি আগে বলবো না ভাইয়া আসছে? তখন ফোন দিলা, একটু বললেই তো হতো। ওই বলতে মানা করেছে। দেখলাম বিয়ের আগেই ভুলে গেছে আমাদের। বিয়ের পর যে কি হবে সেটা ভাবছি। আম্মু এইটুকুর জন্য এমন করতেছো? তোমাদের কি ভুলতে পারি? দাঁড়াও, আমি ভাইয়াকে ডাক দিচ্ছি। একদম না, ও হাই পাওয়ারের ওষুধ খেয়েছে, এখন ঘুমাতে না পারলে ওর সমস্যা হবে। ওরে নীলামা, তুই আজ থেকে সৃজনের কাছে থাকবি। ভয় পাওয়ার দরকার নেই, সৃজন এখন পুরোই সুস্থ। ঠিক আছে। নীলা আর রিশা তো খেয়ে এসেছে। আগে তো তাদের এক রুমেই থাকতে হতো, কিন্তু আজ আলাদা থাকবে। রিশা ভাবছে ও ভাইকে কষ্ট দিল আজও। সব সময় তো কষ্ট দিয়ে যায়, ভেবেছিল আর কোনো কষ্ট দেবে না, কিন্তু আজও দিল। ওর মতো খারাপ বোন হতেই পারে না। রিশা মন খারাপ করে ওর রুমে চলে গেল। শুধু মন খারাপ না, চোখ দিয়ে ওর পানিও ঝরছে। আর এদিকে নীলা আমার রুমের দিকে প্রথমে না এসে রিশার রুম থেকে জামা কাপড় চেঞ্জ হয়ে নিল। তারপর ফ্রেশ হয়ে চুপি চুপি আমার ঘরে আসলো। ঘরে ডিম লাইটে আমার নিষ্পাপ ঘুমানোটা দেখতে লাগলো। প্রথম প্রথম ওরা আমাকে খারাপ লাগলেও এতদিনে একটা টান ওর মনে তৈরি হয়েছে, তাই দেখছে আমাকে মন ভরে। আমার ঘুমন্ত মুখ দেখে ও এতদিনে না দেখা পূরণ করে নিচ্ছে। আমার পাশে শুতে সাহস পেল না ও, তাই একটা বালিশ নিয়ে গিয়ে শুয়ে পড়লো সোফায়। সাথে নীলা পাতলা একটা কাঁথা নিয়ে গিয়ে শুয়ে পড়লো। সেখানে শোয়ার ফলে আমার মুখটা খুব ভালো করে দেখা যাচ্ছিল ডিম লাইটের আবছা আলোতে। দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়লো ও নিচেও জানে না। দুজনেই রুমের মধ্যে ঘুমাচ্ছিল। এতদিন পর দুজন এক হলো, কিন্তু তাও কতটা দূরত্ব দুজনের মধ্যে। নীলা ভয় পাচ্ছে, আর আমি তো ঘুমাচ্ছিলাম মনের সুখে, যে ঘুমে কোনো চিন্তা নাই। নীলা মনে মনে ভেবে নিয়েছে এতদিন যতটা কষ্ট পেয়েছে, যে নিষ্ঠুরভাবে ও সব কেড়ে নিয়েছে। যে মানুষটা আমাকে এত কষ্ট দিল তাকে এত সহজে আপন করে নিতে পারবে না নীলা। তার শাস্তি তাকে দিয়েই আপন করে নেবে। এতদিন যত কান্না করেছে নীলা সৃজনের জন্য, সেই প্রতিটা কান্নার তো দাম আছে। সেগুলো শোধ না নিয়ে যদি এখনই সব ভুলে যায় তাহলে হয় কিভাবে? এসব ভেবেই ঘুমাচ্ছিল নীলা। আমি সকালে উঠলাম, উঠে দেখলাম নীলা শুয়ে আছে সোফায়। আমার পাশের জায়গা থাকতে ও যে গটি মেরে সোফায় শুয়ে আছে সেটা কেন, সেটা খুব ভালো করেই মাথায় ঢুকলো। আমি বিছানা থেকে মোটা কম্বলটা নিয়ে ওর গায়ে জড়িয়ে দিলাম। ভালোই ঠান্ডা ছিল রাতে, আর পাতলা কাঁথাতে তো ওর শীত লাগছে সারাটা রাত, সেটা আমি বুঝতে পারছিলাম। ওর মুখে কিছু চুল চলে আসলো, সেগুলো সরিয়ে দিলাম। কালকের কথাগুলো পুরো ভুলে গেলাম। এতদিন ছিলাম না যা মনে হয় করেছে, কিন্তু এখন আমি ওর কাছে আছি। ওকে আমার ভালোবাসায় সব ভুলিয়ে দেব। এর মাঝে যে আসবে তার খবর আছে। আমি একটা চুমু দিতে চাইলাম ওর কপালে, কিন্তু সাহস হলো না। নিজের বউকেও একটা চুমু দিতে সাহস পাচ্ছি না এখন। পাবই কি করে? যা করেছি ওর সাথে ধর্ষিতা বানিয়ে দিয়েছি। আগে ওর কাছে আমার মাপ চাইতে হবে। যদি মাপ করে দেয় তাহলে তো ওর মনের জায়গা হবে আমার। আমি অনেকক্ষণ ওর দিকে তাকিয়েছিলাম, কিন্তু বেশিক্ষণ থাকলাম না। এতক্ষণ থেকে
কি আর হবে, যদি উঠে আমাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে তাহলে হয়তো ভয় পাবে। তাই আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপরে বেলকুনিতে গেলাম। পাত্রে একটা গেঞ্জি আর ট্রাউজার পরা ছিলাম। ভাবলাম কিছুক্ষণ ব্যায়াম করা যাক, প্রসাব দিতে লাগলাম। অপরদিকে নীলা উঠলো ঘুম থেকে। উঠে দেখলো ওর গায়ে কম্বল জড়ানো। সেটা দেখেই ভাবলো সৃজন মনে হয় জড়িয়ে দিয়েছে। বিছানায় আমাকে না দেখে সেটাই শিওর হয়ে নিল। এখন ভাবছে কি বলবে আমার সামনে। দেখলো বেলকনিতে আমি এক্সারসাইজ করছিলাম, তাই ও ফ্রেশ হয়ে সোজা নিচে চলে আসলো। নীলা, হ্যাঁ আম্মু। যা সৃজনকে কফিটা দিয়ে রিশাকে ঘুম থেকে তোল মা। ঠিক আছে আম্মু। নীলা আম্মার হাত থেকে কফির মগটা নিল, তারপর এটা দিয়ে ব্যালকনিতে আসলো। সৃজনকে এভাবে দেখে শুধু তাকিয়ে আছে নীলা, কিছু বলতে পারছে না। আগে যাই হয়েছে, এখন তো এই ধর্ষকই নীলার স্বামী, যাকে নিয়ে ভাবতে ভাবতে অনেক আগেই ভালোবেসে ফেলেছে। নিজের ভাগ্যকে তো মেনে নিতেই হবে। ধর্ষক তো আর অন্য কাউকে ধর্ষণ করে হয়নি, তার স্ত্রীকেই করেছে, তবে বিয়ের আগে করেছে। এটা নীলা মেনে নিয়েছে, কিন্তু যতটা কষ্ট ও পেয়েছে সেগুলো ওকে দিবেই। কফির মগটা হাতে নিয়ে দাঁড়িয়ে দেখছে শুধু সৃজনকে, দেখেই যাচ্ছে। আর এদিকে আমি দেখলাম নীলা আমার পাশে এসে দাঁড়িয়ে আছে কফির মগ নিয়ে। তাই আমি উঠে ওর কাছে গেলাম। নীলা আমাকে মগটা এগিয়ে দিল। কিছু কথা ছিল তোমার সাথে নীলা। বলেন। আসলে আমি ওই দিনের জন্য খুবই দুঃখিত। এত বড় ভুল যে আমি কী করে ফেলবো আমি নিজেও জানতাম না। নেশার মধ্যে পড়ে যে কী করে ফেলেছি। দেখুন, আপনি আমাকে আর ওসবের কথা মনে করিয়ে দিবেন না প্লিজ। আমার জীবনে একটা কালো অধ্যায় যোগ করে দিয়েছেন আপনি। আমি ভাবতে চাই না ওইসব। কিন্তু বিশ্বাস করো, ওই দিনের পর থেকে তোমাকে ভাবতে ভাবতে অনেক ভালোবেসে ফেলেছি। কতটা ভালোবাসি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। না পারলে বোঝাতে হবে না। আমি বুঝে গেছি আপনাদের মতো ছেলেদের। আপনারা শুধু পারেন মেয়েদের শরীর নিয়ে খেলতে। এসব কি বলছো তুমি? ঠিকই বলছি। আর আগেই বলে দিচ্ছি, বিয়ে হয়েছে আপনার সাথে ঠিকই। বিয়েতে আমি রাজি হয়েছি কারণ আপনি আমার ধর্ষক। আপনি আমাকে ধর্ষণ করেছেন। আমি চাইনি আমার মতো ধর্ষিতাকে আর অন্য কেউ বিয়ে করুক, তাই আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি। তবে এটা ভাববেন না বিয়ে করেছি বলে আপনি আমাকে পেয়ে যাবেন। তাহলে প্রত্যেক রাতেই আমাকে পাবেন, কিন্তু সেটা হবে আমার শরীর, কখনো আমার মন পাবেন না। প্রত্যেক রাতেই আপনি আমাকে ধর্ষণ করতে পারবেন, কিন্তু এই মনে আপনার প্রতি ভালোবাসা জন্মাতে পারবেন। এসব কি বলছো? ঠিকই বলছি। ধর্ষক কখনো কারোর স্বামী হতে পারে না। আমিও আপনাকে স্বামী হিসেবে মানতে পারবো না। যদি অধিকার খাটাতে আসেন তাহলে সেই সময় আপনার কাজটা ধর্ষণ হিসেবেই গণ্য হবে। নিজের স্ত্রীকেও কি ধর্ষণ করা যায়? আমি কখনো আপনাকে মেনে নিতে পারবো না। আপনি যেটা করবেন সব জোর করেই করবেন, আমি জানি। আর জোর করে কিছু করলে সেটা ধর্ষণই হয়। এত ভুল ধারণা তোমার। আমি সেই ধরনের ছেলেই না। সেদিন তো কোকেনের নেশা লেগে গিয়েছিল। কি থেকে কি করেছি আমি নিজেও বলতে পারবো না। আমি আমার কন্ট্রোলে ছিলাম না সেদিন। আমি এসব শুনতে চাই না আপনার থেকে। আপনি প্লিজ এসব আমাকে বলবেন না। আমার একটা কথাই আমি আপনাকে মেনে নিতে পারবো না। এটা বলে নীলা চলে গেল আমার সামনে থেকে। আমি দাঁড়িয়ে ভাবছি নীলা কি বলে গেল। অবশ্য ওর বলার কারণও আছে। আমি তো ধর্ষক, আমাকে কেই বা মেনে নেবে। তবে কষ্ট পেলাম মনে অনেক। মন তো ভাঙায়। সেই মনে কেউ ছুরি দিয়ে আঘাত করলো এমন লাগছিল। তাও এই আশায় ছিলাম একদিন মেনে নেবে আমাকে। আর অন্যদিকে নীলা কথাগুলো বলেই নিচে চলে আসলো। সৃজন যখন ওর সামনে এসে দাঁড়ালো তখন ওর হার্টবিট অনেক বেড়ে গিয়েছিল। মনে মনে ভাবতেছিল এই বুঝি জড়িয়ে ধরবে ওকে। কি রেখে কি বলবে ও বুঝতে পারেনি। ভেবেছিল একটু নরম ভাবেই বলবে ও, কিন্তু যখন মাপ চেলো ওর কাছে তখন ওর মাফ করে দিতে মন চেয়েছিল। কিন্তু আবার ভাবলো এত তাড়াতাড়ি তো মাফ করে দিলে চলবে না, তাই একটু বেশি শক্ত কথা বলে দিল। ওর মনে এখন খারাপ লাগছে, কারণ একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছে ও সৃজনকে। সব শেষে তো ওকেই মেনে নিতে হবে, তাহলে এত কষ্ট ও দেওয়া ঠিক হবে না। আর অন্যদিকে আমার বাবা আর আম্মা ভাবছে কীভাবে রিশা আর রিফাতের বিয়ের কথাটা আমাকে বলবে। আমি পরিবারের বড় ছেলে। অবশ্য একটা নিয়ম থাকে, ছোট বোনের বিয়েতে বড় ভাইকে না জানিয়ে কিছু করা হয় না। বড় ভাই যদি রাজি থাকে তাহলে বিয়েটা হবে। তাই আমার বাবা ভয় পাচ্ছে কথাটা আমাকে কিভাবে বলবে, কারণ আমাকে ছাড়া ওনারা এঙ্গেজমেন্টটা করে ফেলেছেন। শুধু আমার আসার পর দিবেন বলে আম্মু বিয়েটা পিছিয়ে রেখেছে। তুমি গিয়ে ওকে একটু বলো না। আমি গিয়ে বলবো মানে? তুই গিয়ে বল। আরে তার চেয়ে চলো দুজন গিয়ে বলি।
হুম, চলো। আমার বাবা দুজনে আসলো আমার কাছে। আমি তখনও বেলকনির পাশে দাঁড়িয়েছিলাম, নীলার বলা কথাগুলো ভাবছিলাম আর কফি খাচ্ছিলাম একটু একটু করে। তোর সাথে আমরা কিছু কথা বলতে পারি? বলো। আসলে আমরা একটা ছেলে পছন্দ করেছি রিশার জন্য। অবশ্য আমরা না, ছেলেটাই পছন্দ করেছে। আর রিশারও ভালো লেগেছে ছেলেটাকে। একটা কলেজের প্রভাষক, নাম রিফাত। ছেলে ভালো হলে সমস্যা কি? সমস্যা নেই। আসলে আমরা ছেলেটার সাথে বিয়ে ঠিক করেছি, শুধু তোর বাসায় আসার অপেক্ষায় ছিলাম। ও, অপেক্ষা করতে হবে কেন? দিয়ে দিতে বিয়েটা। তুই ওর বড় ভাই, তুই না থাকলে কেমন করে হয় বল? এখন আছি তো, এখন বিয়েটা দিয়ে দাও। আমাকে বাংলা বুঝ দিয়ে চলে গেল আমার বাবা আর আম্মা, কিন্তু আমি তো বুঝতে পেরেছি আমার দাম তাদের কাছে কোনো সময় ছিল না, আর এখনও দাম নেই। এখন আর এই দুঃখ মনে যাচ্ছিল না, কারণ শুধু নীলার কথাই ভেবে যাচ্ছিলাম। ওর বলা কথাগুলো শুধু মনের মধ্যে বেজে যাচ্ছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের কফিটা শেষ করলাম, তারপর নিচে নামলাম। দেখলাম রিশা, নীলা, বাবা, আম্মা সবাই দাঁড়িয়ে আছে। টেবিলে কালকের আনা কেকটা মোমবাতি জ্বালিয়ে রাখা হয়েছে। আমি হালকা মুচকে আসলাম। রিশা আমার মুখের দিকে তাকিয়ে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলো। ভাইয়া, তুই আসছস, কালকে আমাকে একটু ফোন দিতি। না, ফোন দিয়ে বিরক্ত কেন করবো তোকে, বল। তুই রেগে আছিস ভাইয়া? এই যে দেখ, কান ধরছি, আর কখনো এমন হবে না। নে, আমি কিছু মনে করিনি। ভালোই কেকটা বের করছোস, কালকে তো কাটতে দেখলাম না। আমিও ভেবেছিলাম আজকে কাটবো কেকটা তোকে দিয়ে। আয় চল। চল। রিশা কেকটা কাটলো, কেক খাইয়ে দিল সবাইকে। এর মাঝে দেখলাম রিশার মন খারাপ। সেটা হবেই বা না কেন? ওর মন যে রিফাতের জন্য খারাপ। ওর ভাইয়ের সাথে পরিচয় করে দিতে চেয়েছিল, কিন্তু আজকে সকালে ট্রেনিংয়ে চলে গিয়েছে রিফাত। ফিরবে একবারে 6 মাস পর, আর 6 মাস পরেই বিয়ে ঠিক করেছিল বাবা আর আম্মা। রিশা ভাবছে আজকে ভাইয়ের সাথে দেখা করিয়ে দিতে পারলে ভালোই হতো, কিন্তু সেটাও হলো না। আর কেক কাটা হয়ে গেলে আমিও আমার রুমে চলে আসলাম। মামাকে বলে একটা ডায়মন্ডের চেন কিনে নিয়েছিলাম 2টা। ভেবেছিলাম একটা রিশার জন্মদিনে গিফট দেবো, আর একটা নীলার জন্মদিনে। আমি আমার আনা ব্যাগ থেকে বের করলাম চিনের র্যাপিং করা গিফট বক্স। অনেক সুন্দর, বাইরে থেকেই লাগবে। এই দুটো খুঁজতে খুঁজতে পুরো দিন কেটে গিয়েছিল। আমি গিফটটা রিশার হাতে তুলে দিলাম। গিফটটা পেয়ে অনেক খুশি হলো ও। ভাইয়া, এটা আমার জীবনের সবচেয়ে সেরা গিফট। কোনোদিনও এটাকে গলা থেকে আলাদা করবো না আমি জীবন্ত থাকতে। তোর জামাই তো এর থেকেও ভালো হার কিনে দেবে, তখন তো এটার দাম থাকবে না আর। কথা দিলাম তোকে, এটা আমি আমার গলা থেকে কিছুতেই খুলবো না। খুশি হয়েছিস? হ্যাঁ রে, অনেক। দিন কাটতে লাগলো, কিন্তু নীলার অপমানগুলো মন কেটে যাচ্ছিল। কথায় কথায় ধর্ষকের কথা ওঠায়, নিজের কাছেই অনেক খারাপ লাগে, কিন্তু সেটা তো বোঝে না। আমি সব সময় ওর পিছনেই ঘোরঘোর করি, তাতে বিরক্ত হয়ে যায় ও। এখন নাকি আমার চেহারা দেখতে ওর ভালো লাগে না, খুব রাগ লাগে নাকি আমার চেহারা দেখতে। কিন্তু কি আর করার, আমি যে ওকে খুব ভালোবাসি, কিছুই করার নেই আমার। দেখতে দেখতে নীলার জন্মদিনও চলে আসলো। আমার দেয় গিফটটা যে ওর ভালো লাগেনি সেটা 2 দিন কেটে যাওয়ার পরে বুঝেছিলাম। খুব কষ্ট পেয়েছিলাম সেদিন, যখন দেখলাম ওর গলায় আমার দেওয়া চেনটা না থেকে আরেকটা চেন। হয়তো সেই ছেলেটা গিফট দিয়েছে, যেটাকে দেখেছিলাম সেদিন ওর কাছে। হ্যাঁ, ওটাই হবে, কিন্তু আমার থেকে ওই ছেলেটাই বেশি দামি হয়ে গেল ওর কাছে। হবেই বা না কেন? আমি যে জোর করে ওর সাথে সব করেছি, কিন্তু যখন ওরা স্বেচ্ছায় সব দিয়ে দেয় তখন কিছু হয় না। জোর করলেই ধর্ষক হয়ে গেলাম, আর যখন ইচ্ছা করে ববদের নিজের শরীর দিয়ে দেওয়া হয় সেটা ভালোবাসা। ভালো মানুষ দুনিয়া আছে, মানছি আমি ভুল করেছি, কিন্তু এখন তো সে আমার বউ। এখন আমাকে মেনে নিলে কী বা ক্ষতি হবে? অনেক হয়েছে, আমি আর ওর দেওয়া কষ্ট নিতে পারছিলাম না। খুব খারাপ লাগছিল আমার। মাথা আবারও ঘুরতে লাগলো, কিন্তু ওর খেতে কিছুই হচ্ছে না, মনে হয় সুখেই আছে। আর এদিকে নীলার মনে জোয়ার বইছে, সুখের নয় কষ্টের জোয়ার। ও চাচ্ছে না এভাবে সৃজনকে কষ্ট দিতে। যতই হোক, ওরই তো স্বামী, এত কষ্ট দেওয়া তো ঠিক হচ্ছে না ওর। সামনে সৃজনের জন্মদিনে সব ভুলে ও আপন করে নেবে সৃজনকে। এই কয়েকদিন তেমন কোনো কষ্ট দেবে না ও ভেবে নিয়েছে। এটাও ভাবছে চেনটা খুলে রাখাতে অনেক কষ্ট দিয়ে ফেলেছে সৃজনকে, কিন্তু কি করার। রিফাত যে বলেছে ভাই হিসেবে এটা পড়তে, রিশাও তো ওর ভাইয়ের দেওয়া চেনটা খুলবে না, তাহলে নীলারও তো উচিত রিফাতের চেনটা পরা। আর একসাথে তো 2টা চেন পরা যায় না, তাই সৃজনেরটা খুলে রাখছে। এদিকে দেখতে দেখতে পুরো 6 মাস কেটে গেল। রিফাতের ট্রেনিংও শেষ।
এদিকে বিয়ের ডেটও ঠিক করা হয়েছে। নীলা আর রিশাও একটা কলেজে ভর্তি হয়েছে। সেই কলেজের স্যার হিসেবে নিযুক্ত হয়েছে রিফাত। অবশ্য তাদের মাঝে স্যারের ছাত্রীর সম্পর্ক থাকবে যতদিন না রিশা ইন্টার শেষ করছে। শুধু বিয়েটা এখন দিয়ে দেওয়া হবে। আজকে সৃজন মানে আমার জন্মদিন। অনেক সুন্দর করে সাজানো হয়েছে বাসাটা। একটু বেশি কেয়ার করছি তো, তাই এখন এমন। সেদিকে আমার নজর নেই। কিছুদিন হলো নীলা একটু ভালোভাবেই কথা বলে আমার সাথে। ভেবেছিলাম আজকে ওকে প্রপোজ করব, তাই গোলাপও ঠিক রেখেছি। অনেক সুন্দর করে সেজেও সে আজকে যাই হোক, যেভাবেই হোক নীলাকে আমি রাজি করাবো। অন্যদিকে রিফাত ওর পরিবার নিয়ে আসে। রিফাত আর সৃজনের এখনো দেখা হয়নি। রিশা অনেকবার ছবি দেখাতে চেয়েছিল, কিন্তু সৃজন সামনে থেকে দেখবে বলে আর দেখা হয়নি। রিফাত এসেই রিশাকে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। আর এদিকে নীলা রিশার রুম থেকে বের হচ্ছিল, আর রিফাত রিশার রুমে ঢুকছিল, কিন্তু হঠাৎ ধাক্কা খেল রিফাতের সাথে। পড়ে যেতে ছিল, তখনই রিফাত নীলার হাত শক্ত করে ধরে টান দেয়। এতে করে নীলা রিফাতের বুকের মধ্যে গিয়ে পড়ে। একদিকে ভালোই হলো, নিচে পড়া থেকে তো নীলা বেঁচে গেল। ঠিক আছে তো? একটু দেখে চলতে পারো না যে ধাক্কা দিলাম? আমার চোখ তো তোমার ননদকে খুঁজতেছে, তোমাকে দেখবো কি করে? দেখো, ও আমার রুমে আছে। ও তা, ভাইয়া কোথায়? পরিচয় করিয়ে দিবে না? হ্যাঁ, দেবো না কেন? নীলা হয়তো খেয়াল করেনি, আমি দেখেছিলাম ওদের। আমার সামনে হেসে হেসে কথা বলছিল। আমার সামনে নীলার বুকে গিয়ে পড়লো, মাথা ঘুরতেছিল। ভেবেছিলাম আজকে প্রপোজ করব, কিন্তু না, হলো না। ও ভালো আছে, এই ছেলেটার সাথে ভালোই থাকুক। সেদিন ফুচকার দোকানে ছিল, আজকে বাসায় চলে আসে। কালকে হয়তো বিছানায় নিয়ে যাবে। আমি নিজে তো খারাপ, আমাকে মানা যায় না, দরকার পড়বে না আমাকে। ভালো থাকো গিয়ে তুমি। রাগ হচ্ছিল অনেক, আমি সেখান থেকে রাগে চলে আসলাম। সেটা মনে হয় নীলা দেখেছে। আমি রাগে চলে আসলাম আমার রুমে। এসে দেখি রিশা ছাড়ছিল রুমে বসে বসে। আমি রুমে আসলাম, ভালো লাগছিল না, রাগটাকে কন্ট্রোল করতে পারছিলাম না। ড্রেসিং টেবিলের সামনে রিশা বসে ছাড়ছিল। আমাকে দেখে বলল, ভাইয়া আমাকে কেমন লাগছে রে? আমি কোনো কথা না বলে ওর সামনে ডয়ারটা খুললাম। সেখানে এখনও পুরনো একটা সিগারেটের বক্স পড়ে আছে, পাশে লাইটারটাও আছে। আমি সেটা থেকে একটা সিগারেট নিয়ে স্মোক করতে লাগলাম। ভাইয়া কি করতেছিস তুই? ফেলে দে ওইটা। দেখ, বেশি কথা বলবি না, আমার মেজাজ ভালো নাই, আমাকে একা থাকতে দে। কি হয়েছে আবার, আমাকে একটু বল। কিছুই হয় নাই। তাহলে ফেলে দে এটা। আমার হাত থেকে সিগারেট ফেলে দিয়ে বলল, এত বড় সাহস তোর! আমি ঠাস করে দিলাম একটা থাপ্পড় বসে রিশার গালে। তুই আমাকে মারতে পারলি ভাইয়া? আমারও খারাপ লাগছে, কারণ আমি যে অনেক ভালোবাসি আমার বোনটাকে। কোনো সময় যে ওর গায়ে হাত তুলবো সেটা আমি ভাবিনি। একটা মেয়ের জন্য নিজের জীবনটা নষ্ট করলাম, আরেকটার জন্য আমি নিজের বোনকেই মারলাম। এমন তো হওয়ার কথা ছিল না। রাগ সামলাতে পারছিলাম না, বের হয়ে গেলাম বাসা থেকে। সবাই অনেক ডাকাডাকি করছিল, কিন্তু কারো ডাকে সাড়া দিইনি। আমি সোজা বাইরে চলে আসলাম। বাইরে আসতে দেখলাম রানাকে বাইক নিয়ে যাচ্ছিল। আমাকে দেখেই দাঁড়ালো। মামা, এতদিন কোথায় ছিলি? কোনো খবরই ছিল না তোর। ট্যুরে গিয়েছিলাম। ও, মনে হচ্ছে তোর অনেক রাগ হচ্ছে। চল, তোর রাগটা আজকে কমিয়ে নিয়ে আসি। রাগ কমাবি মানে? আরে চল, গেলেই বুঝতে পারবি। আর এদিকে আম্মু আর বাবা দুজনে রিশা আর নীলাকে জিজ্ঞাসা করছে সৃজন কেন রেগে গেল। রাগার তো কোনো কথাই নেই এর মাঝে। তারা কেউ তো আর জানে না যে নীলা সৃজনের সাথে এমন করে। রিশা কোনো কথা বলছে না, কারণ ও ভালো করেই জানে কিসের জন্য রেগেছে ওর ভাই, কিসের জন্য ওর ওপরে হাত তুলেছে। মুখে হাত দিয়ে কান্না করে যাচ্ছে, আর এটাই ভাবছে আবার যেন নেশায় না পড়ে যায়। নীলা কোনো কথাই বলছে না, কারণ ওই তো সৃজনকে রাগানোর মূল কারণ। কি আর বলবে ও? ছেলেটাকে এত কষ্ট দিল। একটা গোলাপ নিয়ে যাচ্ছিলাম রিশার রুমে নীলাকে প্রপোজ করার জন্য, কিন্তু সেটা নীলা আর রিফাতকে দেখার পরেই ফেলে দিয়ে আসছিলাম। সেই গোলাপ হাতে নিয়ে বসে আছে নীলা, ভাবছে এটা মনে হয় দিতে আসছিল সৃজন ওর কাছে। কেউ ফোন দিয়ে পাশে না সৃজনকে, কারণ ফোন তো বন্ধ করে রেখেছি আমি। পুরো বাড়ি ভরা মেহমান, কিন্তু যার জন্য এসেছে সেই নাই। বাবা লোক পাঠালো আমাকে খোঁজার জন্য, কিন্তু না, আমি কোথাও নেই। নীলা আমার রুমে এসে দরজা আটকে দিয়ে কান্না শুরু করে দিল। আজকে যে অনেকটা কষ্ট দিয়ে ফেলেছে, ভাবছে হয়তো আমার মনটা পুরাই ভেঙে দিয়েছে। আর এদিকে রানা আমাকে ওর বাইকের পেছনে বসিয়ে নিয়ে যাচ্ছে। আমাকে নিয়ে একটা বাসায় চলে আসলো। দোস্ত, তোকে যে এতটা কষ্ট দিল, তার প্রতিশোধ তুই নিবি না? আমাকে কষ্ট দিল কে? আগে এইটা টান দিয়ে দেখ।
রানা আমাকে একটা স্টিক দিল। প্রথমে বমি বমি আসে চাইলেও রাগ আর কষ্টে দিলাম টান। গাঞ্জা খাইতেছোস? আরে ভাই, দেশি জিনিস, এখন এইটাই ভরসা। আগের মতো ওইসব দেওয়ার মতো কেউ নাই এখন। এই সুখের জীবনটাতে যে কি মজা ছিল, শুধু শুধু আবার সেই বেদনার জীবনে চলে গিয়েছিলাম। এবার শোন, মেঘলা অনেকদিন ধরে তোর ফোন নাম্বার চাচ্ছিল আমার কাছে, কিন্তু তোর কোনো খবরই ছিল না। নাম্বার আগেরটা বন্ধ ছিল। ওই হারামচা আমাকে দিয়ে কি করবে? আমার জীবনটা তো নষ্ট করে দিল। মামা, এটাই তো তোর সুযোগ। ও যেমন তোর জীবন নিয়ে খেলছে, তুইও খেলবি, তারপর ছেড়ে দিবি। ধুর, ও তো বাপনি সুখে আছে। আরে এখন তোর নাম্বার চাচ্ছে কেন বুঝোস না? তোর কাছে আবার হয়তো সুযোগ চাবে। আমাকে তো কান্নাকাটি করে বললো অনেক। ও থাক রে ভাই, বাদ দে। আমি ওসব কষ্টের ভিতরে জড়াতে চাই না। আমি আছি, তুই আছিস, আর এই নেশা আছে, এটাই তো জীবন। বাল, ধর ফোন দিচ্ছি, কথা বল। রানা কল দিয়ে একটু কথা বলে ধরে দিল আমাকে। সৃজন, আমাকে ক্ষমা করে দাও তুমি। আমার দরকার কি? দেখো, আমি এভাবে তোমাকে বলতে পারবো না সব। আমরা আজকে দেখা করি। করা যাক, কিন্তু কোথায়? আমার পাশ থেকে রানা যা বলছে সেটাই বলতেছি আমি। একটা পার্কে? না, বাইরে কোথাও পারবো না। আমি রানার বাসায় আছি, এখানেই আসতে পারো। রানা এবারও এটা পাশ থেকে বলে দিল। নেশার মাঝে ওই শালা ঠিকই থাকে, কিন্তু আমি তাল ঠিক রাখতে পারি না। না, সেখানে আমার যাওয়া যাবে না। তুমি একটু কষ্ট করে তাহলে আমার বাসায় আসো। কেউ নেই আমার বাসায়। ওকে, আসতেছি। ফোন কেটে দিলাম। যা, এবার মজা নিয়ে আয়। আমি যেতে পারবো না, তুই বলে দিছিস, তুই যা। আরে মগা, মালটা কি আমাকে যেতে বলছে ওর বাসায়? তোকে যেতে বলতেছে। আর বাসায় কেউ নেই মামা। দরকার পড়লে আজকে 2 নাম্বার ধর্ষণটা করে ফেলবি। এত নীরার কাছ থেকে এই ধর্ষণমূলক কথাগুলো শুনেছি, তাই রানার মুখ থেকে শুনে রাগ লাগলো। আর নেশার মধ্যে ছিলাম, তাই রানা আমাকে সোজা নামিয়ে দিল মেঘলার বাসা নিচে। রানা চলে গেল, বলল বাইরে বের হলে ফোন দিবি। আমি কলিং বেলে চাপ দিলাম, দরজা খুলে দিল মেঘলা। আমাকে দেখে অনেক খুশি হলো। পরিচিত সেই হাসিটা মনকে দোলাতে দিল আবার। তবে ভালোবাসা লাগছে না মনে, রাগ হচ্ছে অনেক। মন চাচ্ছে কাঁচা চিবিয়ে খেয়ে ফেরি। ভিতরে পা দিলাম, আসলে বাসায় কেউ নেই। মেঘলা আমাকে বসে দিল সোফায়, আমার জন্য খাবার নিয়ে আসলো। আমি তো নেশার মধ্যে ছিলাম, কীভাবে যে ঠিকভাবে বসেছিলাম নিজেও চাই না। তবে মনে হয় মেঘলা বুঝতে পেরেছে যে আমি নেশার মধ্যে আছি। আমাকে কি আরেকটা সুযোগ দিবে? কেন, তোমার আবির কি হয়েছে? ও যে সব সময় আমার শরীরের উপর লোভ নিয়েছিল সেটা আমি জানতাম না। সেদিন আমার সাথে জোরাজুরি করতে গিয়েছিল। আমি কোনো রকম ওর থেকে বেঁচে গিয়েছি। তারপর আর কথা বলিনি ওর সাথে। আরও তো ছেলের সাথে প্রেম করেছো, তাহলে আমার কাছে কেন ফিরতে যাচ্ছ? সবার থেকে তুমি আলাদা ছিলে। তোমার কাছে আমার সম্মান ছিল। তুমি আমার হাতটা ধরতেও যে লজ্জা পেতে। কিন্তু তুমি যে আমাকে বদলে দিয়েছো পুরো। আবার আগের মতো বানিয়ে দিব তোমাকে। হয়তো, কিন্তু সব চলে যাওয়ার পরে। মানে কিছু না। আমি মেঘলার হাতটা ধরলাম, ঠোঁটটা সোজোর কানের পাশে নিয়ে গেলাম। কি করছো? আমাকে ভালোবাসো? হ্যাঁ, অনেক। সেটার প্রমাণ দেখতেছি। অতঃপর একটা রোমান্টিক ধর্ষণ হলো, যেটা মেঘলার কাছে ছিল ভালোবাসার, কিন্তু আমার কাছে শুধু রাগ মেটানোর রায় ছিল। ঘুমাচ্ছিলাম মেঘলার পাশে শুয়ে, এমন কিছু একটা যে করে ফেলবো নিজেও জানি না। তখন স্টিকটা নেওয়া কম হয়ে গিয়েছিল, তাই নেশার বেশিক্ষণ থাকলো না। পাশে মেঘলাকে এমন অবস্থা দেখে নিজের কাছেই খারাপ লাগলো। আমি কেসের মধ্যে পড়ে আবার ভুল করে ফেললাম। নিজের একটা ভুল করে এখনও সেটা শোধরাতে পারলাম না। আর তো এখন আরেকটা ভুল করলাম। আমি আমার জামা কাপড়গুলো নিয়ে চলে আসলাম সেখান থেকে। বের হতেই রানার সাথে দেখা। ব্যাটা মনে হয় এতক্ষণ বাইরেই দাঁড়িয়েছিল, আমার কাছে এসে কথা বলতে লাগলো। কি মামা, কেমন মজা করলি? তুই কি আমাকে এই জিনিসটাকে মজা বলতেছস? আমার জীবনে আবার এই মৃত্যুর কোপ নিয়ে আসতে চাচ্ছস? আমি না হয় একটু রাগে ছিলাম, তাই বলে আমার হাতে গামছা তুলে দিবি তুই? আরে এমন বলতেছিস কেন? তোর জন্য আমি 2টা মেয়ের জীবন নষ্ট করলাম। মনে হয় না দুজনেই আমাকে ক্ষমা করবে, সব শুধু তোর জন্য। এমন বলতেছিস কেন? আমি তোকে সাহায্য করেছি। নেশার মধ্যে ফেলে সাহায্য করতেছস? কেমন সাহায্য এটা? দেখ, আমি তোর বন্ধু হিসেবে কখনো তোকে কষ্টে দেখতে চাইনি। তোকে তো আসল সুখ দেখিয়েছি। সেটা যে কতটা বেদনাদায়ক সেটা জানোস না তুই। বাদ দে তো,
চল তো এখন। কোথায় আবার? গাঞ্জা টানতে? আবার কয়েকটা রেপ করাতে চাস আমাকে দিয়ে? আরে না। তুই থাক তোর নেশার জিনিসগুলো নিয়ে, আমি সিগারেট নিয়ে ভালো আছি। অন্তত এটা দিয়ে তো আর কাউকে রেপ করার মতো মাতাল আমি হব না। আর কোনো কথা বললাম না। বাসায় যেতে মন যাচ্ছিল না, মন শুধু আটকে আছে নীলা আর ওই ছেলের দৃশ্যগুলোতে। সেদিন কি সুন্দর করে হেসে হেসে পোজা খাচ্ছিল, আর আজকে একদম কাছাকাছি ছিল দুজনে। ভালোই মানাবে ওদের দুজনকে। শুধু শুধু আমি ওদের মাঝে চলে আসি, বলতো আমারই ছিল। সবাই তো ভুলের প্রতিশোধ নিতেই জানে, মাফ করে দেয় কজনে। যেমন আমি করলাম না মাফ, তাহলে আর সবাই কিভাবে মাফ করবে? মানুষ এমনই, বড় স্বার্থপর। নিজের বোঝটাই সবসময় বেশি বোঝে, কখনো ভাবে না বলে শাস্তি দিতে গেলে হয়তো সেই মানুষের জীবনের দিক ঘুরে যেতে পারে। কেউ এটা ভেবে প্রতিশোধ নেয় না। আমি তো কখনোই মেঘলাকে মেনে নিতে পারবো না। কিভাবে বা মেনে নেব ওকে? যতই ভালোবাসুক আমাকে, একবার ছেড়ে গেছে আরেকবার যাবে না তার কোনো গ্যারান্টিও নাই। রাত 12টার দিকে আমি বাসায় ফিরলাম। বাসা পুরো ফাঁকা ছিল। থাকার মধ্যে দেখলাম সেই ছেলেটা এখনও দাঁড়িয়ে আছে। বাবা, আম্মু, নীলা, রিশা আর রেফাত তো আমার সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু আমি কোনো কথা বললাম না তাদের সামনে। আমি সোজা রুমে চলে আসলাম, রুমটা আটকে দিলাম, এসে সোজা শুয়ে পড়লাম, কোনো কথা বললাম না। আর অন্যদিকে নীলা চুপচাপ ভাবছে অনেক কষ্ট দিয়ে ফেলেছে সৃজনকে, আজকে গিয়ে মাপ যাবে। কিন্তু রুম আটকানো থাকার আর যেতে পারল না সৃজনের কাছে। রুমের সামনে ধপাস করে বসে পড়ল নীলা। বাসার সবাই নিশ্চুপ, কি থেকে কি হলো কেউই জানে না। বাবা আর আম্মা যতই জিজ্ঞাসা করছে, কিন্তু নীলা, রিফাত আর রিশা নিশ্চুপ। ওরা কেউই কথা বলতেছে না, কারণ বলার কিছুই নাই। রিফাত নিজেও জানে ওর ভুলের জন্য রাগ করেছে সৃজন, কিন্তু এখানে ভুল কোথায় ওর ও ভেবে পাচ্ছে না। নীলাকে শুধু পড়া থেকে বাঁচিয়েছে, আর সেটা দেখে ফেলেছে ওর স্বামী। এতে কি এতটা রাগার কিছু আছে? থাকতেই পারে না। ঘুম আসছিল না, তাই সিগারেট ধরালাম। মন চাচ্ছিল না এটাকে আবার ধরতে, তাও কষ্টগুলোকে আমি মনের মধ্যে রাখতে পারবো না। নিকোটিনের ধোঁয়ায় আবার এগুলোকে ধরে রাখতে হবে। যখন রাগের বসে খেয়েছিলাম, এখন রাগ না থাকলেও মনে অনেক অনুশোচনা রয়েছে। বেলকনিতে বসে নিজের মন মতো একটা বক্স ফিক্স করলাম। মজা না পেলেও এটাই আমার জন্য যথেষ্ট। আমি এর থেকে খারাপ কিছুতেই যেতে চাই না, নাহলে তো আবারও সেই পুরনো জায়গায় যেতে হবে, যেটাতে আমি কখনোই যেতে চাই না। ঘুম দিলাম আমি। ঘুম থেকে উঠলাম, উঠে দরজা খুলতে যাব, কিন্তু ধাক্কা দিচ্ছি, দরজা খুলছে না। মনে হয় বাইরে থেকে কেউ লক করে দিয়েছে, তাই হালকা জোরে একটু ধাক্কা দিলাম, খুলে গেল। কিন্তু ও পাশে যে নীলা ঘুমোতো ছিল সেটা আমি জানতাম না। রাতে মেয়েটা কাঁদতে কাঁদতে এখানেই ঘুমিয়ে পড়েছে। বাবা মাও কেমন মেয়েটাকে এখান থেকে নিয়ে যায়নি, ঘুমে একদম বেহুশ হয়ে আছে। এত জোরে একটা ধাক্কা দিলাম, তারপরে উঠল না। ব্যথা তো মনে হয় অনেক পেয়েছে। আমি ওকে কোলে নিয়ে নিলাম, কোলে নিয়ে রুমে ঢুকলাম, বিছানায় শুয়ে দিলাম। এক নজর তাকালাম ওর মায়াবী চেহারার উপরে, পরে মুখের উপরে থাকা চুলগুলো সরিয়ে দিলাম। এত চেষ্টা যখন করেছি ওর জন্য, আর একটু চেষ্টা করলে সমস্যা কি? আমি বাইরে বের হলাম, দেখি সোফায় আম্মা আর আব্বা শুয়ে আছে একটাই। সারা রাত মনে হয় এভাবেই ছিল। পাশে যখন তাকালাম তখন আরেকটা সোফায় দেখতে পেলাম আমার তখনকার দেখা ছেলেটার বুকে রিশা শুয়ে আছে। তার মানে বুঝতে পারলাম এই ছেলেটাই রিফাত। আমার তাহলে দেখার মধ্যে ভুল ছিল, আমার তো সব কিছুই ভুল ছিল। আমি যে এমন হব আমি নিজেও জানতাম না। শুধু শুধু কালকে সবার মনে আমি কষ্ট দিলাম, সবাইকে ডাক দিতে লাগলাম, সবার সাথেই কথা বললাম। কালকে কি হয়েছিল তোর বলতো? অমন রাগ করলি কেন? কিছুই হয় নাই, এমনি ভালো লাগছিল না। কেউ কিছু বলেছে নাকি তোকে? আমাদের বল। আরে না, কে কি বলবে? তাহলে হঠাৎ রাগ করলি যে? আরে না, কিছুই হয়নি। আমি বাবা আর আম্মার কাছ থেকে চলে আসলাম রিশার কাছে। ভাইয়া, এটা রিফাত। মনটা খারাপ, তাও কৃত্রিম হাসি হেসে বলল। আমি আর রিফাত কিছু বললাম না। রিফাত ভেবে নিল আমার রাগ কমেছে, তাই নাস্তা করে বিদায় নিল রিফাত। নাস্তা শুধু আমি করলাম না, কারণ নীলা এখনও ঘুমাচ্ছে। আম্মা ওকে ডাক দিতে চাইল, কিন্তু আমি বারণ করেছি। আমি বুঝেছি নীলার মনে আমার জায়গা আছে, নাহলে আমি রেগে যাওয়ার পরে ও এভাবে পুরো রাত আমার ঘরের সামনে পড়ে থাকবে কেন? আমার আর কিছুই বোঝার নাই। আমি আমার ভালোবাসা আদায় করে ছাড়বো। এদিকে নীলা ঘুম থেকে উঠে দেখলো ও বিছানায় শুয়ে আছে, গায়ে একটা কম্বলও চড়ানো। ও তো দরজার বাইরে বসে দরজার সাথে মাথা দিয়ে শুয়েছিল। ঠান্ডায় কখন সেন্সলেস হয়ে গিয়েছিল নিজেও জানে না। মাথার দিকটাতে ব্যথা লাগছে কেন সেটা ওর অজানা থাকলেও দরজা ধাক্কা লেগেছিল।
পড়তে যাবে। তখন আমি 8টা রুটির সাথে আলু ভাজি আর ডিম ভাজি নিয়ে ঢুকলাম রুমে। খাবারের প্লেটটা বিছানার পাশে টেবিলটাতে রেখে ওকে ফ্রেশ হয়ে আসতে বললাম। ও কোনো কথা না বলে ভয়ে ভয়ে ফ্রেশ হয়ে আসলো। এখনও ভাবছে ওর বর মনে হয় রেগে আছে, তাই আজকে যা বলে সেটাই ওর শোনা উচিত হবে। ফ্রেশ হয়ে যখন আসলো নিজে নাস্তা করতে চাইছিল, কিন্তু আমি মানা করলাম। আমি খাইয়ে দিব তোমাকে আজকে। আমি একাই খেতে পারবো। চুপ, একটা কথাও না। নীলাবয় আর কথা বললো না। আমি ওকে খাইয়ে দিতে লাগলাম। 3টা খেয়ে আর খেলো না। আমি হাত ধুয়ে নিলাম। নিজে তো খেলে, এখন মানুষের খিদে পায় কিনা সেটা জিজ্ঞাসাও করবা না? কেন আপনি খাননি? না। দাঁড়ান, আমি খাইয়ে দিচ্ছি। নীলাও আমাকে খাইয়ে দিতে লাগলো। আমি খাচ্ছি আর ওদিকে তাকিয়ে আছি। এভাবে খাইয়ে দিয়ে তো আমার পেট ভরছো, ভালোবাসা দিয়ে কি আমার মনটা ভরবে? আপনি পচা। কি? রাগ করবেন না প্লিজ। আমার খুব ভয় করে আপনি রাগ করলে। কালকে কি রেখে কি করব বুঝতে পারছিলাম না, তাই রুমের সামনেই বসেছিলাম। বসেছিলা কেন? জানি না। জানো না নাকি বলতে চাও না? ওই একটাই। আমার কষ্টগুলো মুছে দিবে নাকি আরো কষ্ট দিবে? আপনি এমনিতেই পাগল, আরো কষ্ট দিয়ে পুরো পাগল করতে চাই না। ঠিক করবে না পাগলটাকে? যে অবস্থা দেখছি তাতে দেখছি পাগলটাকে ঠিক করতেই হবে। অতঃপর দুজনের মুখে সেই সুখের হাসি। সব ঠিক হয়ে গিয়েছিল। আমি পুরনো সব কথা ভুলে যেতে লাগলাম। দেখতে দেখতে আমাদের 6 মাস কেটে গেল। খুব সুখেই কাটতেছিল আমার আর নীলার জীবনটা। এর মাঝে রিশা আর রিফাতের বিয়েটাও হয়ে গেছে। কিন্তু রিশার ইন্টার পরীক্ষার পরই শ্বশুরবাড়িতে যাবে রিশা। আজ নীলা আর রিশা একটু নীলাদের বাসায় গেছে। আজকে রাত ওইখানে থাকবে দুজনে। কালকে মনে হয় আমাকেও যেতে হবে ওদের আনতে। আমি নীলার সাথে একটু ফোনে কথা বললাম। রাত 11টা বাজে। আজকে একাই ঘুমাতে হবে। নীলার সাথে কথা বলা শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিয়েছিলাম। এমন সময় আনোয়ার নাম্বার থেকে কল আসলো। ফোন ধরলাম। একটা মেয়ের কণ্ঠ ভেসে উঠল। ভালোই তো সুখে আছো তুমি, তাই না? মেঘলা, তুমি? হ্যাঁ আমি। দেখছি তো আমাকে ভুলে যেতে চাইছো, এড়িয়ে চলতেছো আমাকে। আর নিজের বউয়ের সাথে তো ভালোই চলছে। দেখো, ও আমার বউ, যা মনে হয় করতে পারি। আর তোমার কাছে আমি অনেক লজ্জিত এবং দুঃখিত। সেদিন রেশার মধ্যে ছিলাম। আমি কি করেছিলাম বুঝতে পারিনি। মোটেও লজ্জিত হওয়ার কোনো কারণ নেই। আগেই বলে দিই, সেদিন কিছু হয়নি আমাদের মাঝে। হয়নি মানে? আমি তো মেঘলার কথা শুনে পুরো হতভম্ব। হতেও পারে আমি নেশার মধ্যে ছিলাম। যেটা হতে যাচ্ছিল সেটা হয়তো হওয়ার আগেই ঘুমিয়ে পড়েছিলাম। তেমন কিছু হবে না, হলে আর কি হবে? কি হলো নিশ্চুপ হয়ে গেলে যে? ভাবছো কিছু হয় নাই, তাও আমি এভাবে তোমাকে ফোন কেন দিলাম? হ্যাঁ, সেদিন তো আমার বাসায় আসতে। প্ল্যানটা খুব কম সময়ের মধ্যেই করেছিলাম। হ্যাঁ, কিসের প্ল্যান সেটা পরে বলতেছি। আগে কিছু ছবি দেখো, আমি এমএমএস করে পাঠিয়েছি। ফোনে SMS আসলো কিছু ছবি, যেখানে আমি চোখ বন্ধ করে শুয়ে আছি, কিন্তু আমার উপরে মেঘলা শুয়ে আছে। ছবিগুলো এমনভাবে তোলা হয়েছে যে দুজনেই উলঙ্গ হয়ে আছি। আবার মাথায় কিছু ঢুকলো না, কি করব বুঝতে পারছিলাম না। আবার ফোনটা দিল মেঘলা। ছবি তো দেখেছই। সেদিন আমার বাসায় এসে যে জুসটা খেলে ওইটাই ঘুমের ঔষধ ছিল। সেটা খাওয়ার পরই তুমি কোপকাত। তাহলে এসব পিক রাখার মানে কি? আর এখন কি আমাকে ব্ল্যাকমেল করার চিন্তা আছে? ব্ল্যাকমেল করবো কেন? কিছু স্মৃতি মনে করার জন্যই রেখে দিয়েছি ছবিগুলো। তাহলে আমাকে কেন দিলে? পিক তো তোমাকে দিতে চাইনি, পিকগুলো নীলাকে দিতে চেয়েছিলাম। আবার ভাবলাম তোমাদের সুখের সংসার কেন ভাঙবো। প্লিজ, আমাদের মাঝে তো কিছুই হয়নি। পিকগুলো তুমি বুদ্ধি করে তুলেছ। এইগুলো নীলাকে দেখাবে না। ভাবছিলাম দেখাবো না, কিন্তু তুমি এত করে যখন বলতেছো তাহলে তো দেখাতেই হয়। কি চাও তুমি আমার কাছে? 10 কোটি টাকা। কি পাগল হয়েছো? আমি এত টাকা কোথায় পাবো? সেটা আমি কি করে বলবো? হয়তো টাকা দিবা, না হলে আরেকটা কাজ করতে পারো। কি? নীলাকে ডিভোর্স দিয়ে দাও, তারপর আমাকে বিয়ে করো। কখনোই পারবো না আমি। দেখো, টাকা আমার দরকার নাই। পরে যেটা বললাম আমার সেটাই দরকার। আমার তোমাকে দরকার, আর কিছু চাই না আমার। তোমাদের মতো মেয়েদের ভালো করে জানা আছে আমার, পারো শুধু ছলনা করতে। দেখো, সেদিন তোমার হয়ে যেতে ইচ্ছে অনেক করেছিল,
কিন্তু জানো, কিছু করিনি। কেন? কারণ জানতাম তোমাকে আমি ওইভাবে কোনোদিনও পেতাম না। তাই তো এই রাস্তা। তুমি নিজেই রাজি না হলেও আমি নীলাকে এসব দেখাবো। দরকার পড়লে তোমার বাসায় চলে যাব, সবাইকে বলবো তুমি কি করছো আমার সাথে। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তোমাকে দেওয়া কষ্ট আমাকে পাগল করে দিয়েছে। দেখো, জীবন কারোর জন্য থেমে থাকে না। তুমি যে আমাকে এই জগতে পাওয়ার জন্য পাগল হয়ে গেছো, পরের জগৎ তো বাকি আছে। ভালোবাসাটাকে পবিত্র রাখো, তবেই পরবারে আজীবনের জন্য পাবে আমাকে। না না, আমি এখনই চাই তোমাকে। বললাম এখন যদি পাও, শুধু ক্ষণিকের জন্যই পাবে। তুমি আমাকে কষ্ট দিয়েছিলে বলেই না তোমাকে ভুলে গেছি, মনের মধ্যে এখনও আছো। শুধু তোমার দেওয়া কিছু কষ্ট যেগুলো তোমার উপরে রাগ বাড়িয়ে দেয়, তুমি আমার পাশে থাকলে সেই রাগ আরও বেড়ে যায়। তাই বলতেছি, নিজের জীবনটাকে সুন্দর করে সাজাও। পারবো না আমি। তুমি যেটাই করো, নীলা আমাকে এখন পুরো দমে বিশ্বাস করে। তুমি যতই চেষ্টা করো আমাদের আলাদা করতে পারবে না। যদি চেষ্টা করো তোমার জন্যই খারাপ হবে। সো নিজের পছন্দ না যে তোমাকে পছন্দ করে এমন একটা ছেলেকে বিয়ে করে খুশি হও। মেঘলা আর কিছু বলো না, অবশ্য বলবেই বাকি। হয়তো ভাবছে ছবিগুলো নীলাকে দিবে, কিন্তু তাতে এখন আমার কিছুই করা নেই। কারণ আমাদের দুজনের ভিতরে এখন অনেক বিশ্বাস, আর দুজন দুজনকে ভালো খুব বাসি। আমাদের তো এখন আল্লাহ ছাড়া কেউ আলাদা করতে পারবে না। এত কষ্টের পরে যাকে পেয়েছি তাকে কি সহজে আমি হারাতে দিব? না, কখনোই না। শুধু সকাল হওয়ার অপেক্ষা করছি। সকালে চলে যাব আমার লক্ষ্মী বউটার কাছে। তো এই গল্পটা থেকে অনেক কিছু জানার আছে, বোঝার আছে। আর নেশা থেকে আপনারাও সেফ থাকবেন, আপনার ভাই বাদের সকলকে সেফ রাখবেন। তো আর এই গল্পের ভয়েস করার সময় আমার হুট করে অসুস্থ হয়ে পড়ি, তো এর জন্য ভয়েসে অনেক প্রবলেম থাকতে পারে। আপনারা একটু কষ্ট করে ম্যানেজ করে নিন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।